শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। আজকে এই অনুষ্ঠানের শিরোনাম দেয়াই যেত শস্যের মধ্যেই ভূত। তার কারণ আগামী কিছুটা সময় এই অনুষ্ঠানে একের পর এক প্রশ্ন উঠবে যা সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের সামনে এসেছে এবং তারা হতচকিত হয়ে গেছেন এই দেখে যে এই দেশের সব থেকে সম্মানজনক দুটি প্রতিষ্ঠান রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই এবং সেবি, এই দুটি প্রতিষ্ঠানের উচ্চ আধিকারিকদের একটা অংশ কি এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন, কোনোভাবে দুর্নীতির চাপা দেওয়ার চেষ্টাতে তারা যুক্ত হয়ে পড়েছিলেন। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠেছে এবং শস্যের মধ্যে আরও ভূত। যে সিবিআই আধিকারিকরা এখন দিন রাত এক করে দুর্নীতির শিকড় সন্ধানের আপ্রাণ মরিয়া চেষ্টা চালাচ্ছেন, সেই সিবিআই সংস্থারই এইখানকার কিছু অফিসার কি কোনোভাবে এই দুর্নীতি চেপে দেওয়ার সঙ্গে, ঢেকে রাখার সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন? সিবিআইয়ের নিজস্ব স্ক্যানারে কিন্তু এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে। আজকের এই প্রতিপক্ষ অনুষ্ঠানে আপনাদের সেটা দেখাবো এবং তার সঙ্গে নিঃসন্দেহে থাকবে এই তদন্ত যারা করছেন তাদের থেকে নানা সময় পাওয়া ইনপুট অনুযায়ী নানা খবর। সবার আগে যে খবরটা আপনাদের দেখাতে চাইব, এই রাজ্যের অত্যন্ত পরিচিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ হেভি ওয়েট এক নেতার গাড়িটি, না ভুল শোনেননি, গাড়িটি কিনে দিয়েছিলেন সুদীপ্ত সেন। তার যাবতীয় কাগজপত্র এখন সিবিআইয়ের হাতে। দেখুন, লুটপাট হয়েছে সারদার টাকা, আমানতকারীদের টাকা সারদা এসেছে, সঙ্গে সঙ্গে তা উড়েও গিয়েছে। প্রভাবশালীদের বিলাসবহুল জীবনযাপনের জন্য অঢেল টাকা ব্যয় করেছেন সুদীপ্ত সেন, আর গরিব মানুষের টাকায় নিঃসংকোচে ফুর্তি করেছেন প্রভাবশালীরা। তদন্তে সিবিআই এর হাতে এরকমই নানা তথ্য উঠে আসছে। ফেরারির পর সারদা কাণ্ডে এবার নয়া গাড়ি, দামি এসইউভি। সিবিআই সূত্রে খবর, রাজ্যের এক হেভিওয়েট নেতাকে এরকমই একটি গাড়ি উপহার দিয়েছিলেন সুদীপ্ত সেন। বেনামে নয়, সরাসরি সেই নেতার নামেই গাড়ির রেজিস্ট্রেশন পর্যন্ত হয়েছিল। টাকা গিয়েছিল সারদার অ্যাকাউন্ট থেকে। সেই এসইউভি চড়ে যাতায়াত করতেন ওই নেতা। সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর থেকেই সেই গাড়ি চড়া বন্ধ করে দেন তিনি, কিন্তু তারপরও চাপা থাকেনি এই খবর। এই সংক্রান্ত যাবতীয় তথ্য হাতে পেয়েছে সিবিআই। তারা এ বিষয়ে বিস্তারিত নথি পেতে আরটিওকে চিঠি দিয়েছে। নথি হাতে পেয়ে গেলেই পরবর্তী পদক্ষেপ করবে সিবিআই। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। আরও নানা তথ্যে যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন বিজেপি নেতা তথাগত রায়, আছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, আছেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন কর্তা তাপস মজুমদার। আমার অন্যদিকে আছেন কংগ্রেস নেতা ওম প্রকাশ মিশ্র, আছেন শিল্পী সমী রাইচ, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ এবং অধ্যাপক মইদুল ইসলাম। এরপর আপনাদের দেখাবো একটি রাজনৈতিক দলের সর্বভারতীয় নেতা সুদীপ্ত সেনকে এই সজ্জন আগরওয়াল এবং সন্ধীর আগরওয়াল, যে দুজন ব্যক্তি এই মুহূর্তে সিবিআই যাদের গ্রেফতার করেছে, যাদের মুহুর্মুহু জেরা চলছে, তাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। তিনি এ রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা। দেখুন, সারদা কাণ্ডে ইতিমধ্যেই সিবিআই জালে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ও ব্যবসায়ী সন্ধীর আগরওয়াল। সুদীপ্তর অভিযোগ, দেবব্রতর মাধ্যমে সজ্জন ও সন্ধীর আগরওয়ালের সঙ্গে তাঁর পরিচয়। আর এই সূত্র ধরে তদন্ত করতে গিয়েই সিবিআইয়ের হাতে উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। উঠে এসেছে এক প্রভাবশালী নেতার নাম। সিবিআই সূত্র খবর, জেরার মুখে দেবব্রত সরকার ওরফে নিতুর দাবি, ব্যবসায় অনিয়ম নিয়ে সুদীপ্ত সেনের কাছে সেবি, আরওসি, আরবিআই এর চিঠি আসার পর একটি দলের সর্বভারতীয় নেতাই তাকে বলেন সজ্জন ও সন্ধীর আগরওয়ালের সঙ্গে সারদা কর্ণধারের পরিচয় করিয়ে দিতে। সেই মতোই তিনি অগ্রওয়ালদের সঙ্গে সুদীপ্ত সেনের পরিচয় করিয়ে দেন সেবিকে ম্যানেজ করার জন্য। সিবিআইয়ের কাছে সুদীপ্ত সেন অভিযোগ করেছেন, নিতু, সজ্জন আগরওয়াল এবং তার ছেলে সন্ধীর আগরওয়াল তার কাছ থেকে শেষ 3 বছরে মোট 40 কোটি টাকা নিয়েছিলেন। যদিও বিধাননগর কমিশনারেটের গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখে সেই তথ্য অস্বীকার করেন সজ্জন ও সন্ধীর, কিন্তু বর্তমানে সিবিআই জালে সন্ধীর আগরওয়াল। আর এই প্রেক্ষাপটে সুদীপ্ত ও অগ্রওয়ালদের সম্পর্কের নেপথ্যে এক সর্বভারতীয় নেতার নাম উঠে আসার ঘটনায় সারদা কাণ্ডে নয়া মোড় এসেছে। সিবিআই আধিকারিকরা খতিয়ে দেখছেন পরিকল্পিতভাবে কি ওই সর্বভারতীয় নেতা নিতু মারফত সন্ধীর আগরওয়ালকে সুদীপ্ত সেনের কাছে পাঠিয়েছিলেন। সুদীপ্তর দাবি অনুযায়ী সন্ধীর নিতু তার কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছিলেন। তাহলে কি সেই টাকার একটা বড় অংশ ওই সর্বভারতীয় নেতার পকেটে গিয়েছিল? এসব প্রশ্নের উত্তরই এখন খুঁজছে সিবিআই। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। ওম প্রকাশ বাবু, আপনার কাছে আসবো। আরবিআই, সেবি, এই দেশের এই সংস্থাগুলো যাদের কাজ হচ্ছে দেশের আর্থিক শৃঙ্খলা বজায় রাখা,
তাদের যদি স্ক্যানারের নিচে রাখতে হয় তাহলে মনে হয় না যে গোটা বিষয়টা নিয়েই প্রশ্নচিহ্ন উঠে আসে? যে সিবিআই তদন্ত করছে তাদের একটা অংশ, এখানকার একটা অংশ, হয়তো হাতে গোনা কয়েকজন অফিসার, কিন্তু তারা যদি যুক্ত থাকেন এরম সন্দেহ হয়, পুরো বিষয়টা একটা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়ায় না? দেখুন, আমাদের দেশে যে সার্বিক যে পরিস্থিতি তাতে সবচাইতে বড় অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি, এবং সরকারের সমস্ত ব্যবস্থার অন্যতম প্রতিপাদ্য হচ্ছে যে কিভাবে দুর্নীতিকে রোধ করা যায়, দুর্নীতির বিরুদ্ধে আমাদের আইনকে আরও শক্তিশালী করা যায়, কিভাবে এমন একটি পারদর্শী ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি। 50-এর দশকেও দুর্নীতি ছিল, বর্তমানেও রয়েছে, অভূতপূর্বভাবে নানা দিকভাবে বিস্তৃতি লাভ করেছে। আর দুর্নীতিকে যারা দমন করবেন, রেগুলেটরি বডিজ আছে, সেবির কথা আপনি বললেন, সেই সেবিকে বর্তমানে এখন নতুন করে আরও বেশি করে ক্ষমতায়ন তাদের দিয়ে সমৃদ্ধ করা হয়েছে। প্রশ্নটা হচ্ছে যে যারা সেবির সঙ্গে যুক্ত বা রিজার্ভ ব্যাংকের সঙ্গে যুক্ত বা সিবিআই এর সঙ্গে যুক্ত বা কোনো কোনো ক্ষেত্রে ধরুন যে জুডিশিয়ারির সঙ্গেও যুক্ত হতে পারেন, রাজনৈতিক দলগুলির সঙ্গে যুক্ত, এদের দুটো রোল আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অফিসিয়াল রেগুলেটরি রোল, এবং সেই রোলটার পার্সপেক্টিভেই তাদের কিন্তু কাজ করবার প্রয়োজনীয়তা আছে। কিন্তু অন্য আরেকটা রোল, সেটা হচ্ছে যে যারা এই দায়িত্বে রয়েছেন তারা সেই রোলটাকে কিভাবে তারা প্রতিপালন করছেন। না, প্রতিপালিত হচ্ছে না ঠিকভাবে, এটা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। প্রকাশ দা, ধরুন রাজ্য সরকার, নারায়ণবাবু সতর্ক করছেন 23 এপ্রিল 2010 এই সেবিকে চিঠি লিখে, এবং শুধু সুদীপ্ত সেনের সারদা সংস্থা নয়, তার সঙ্গে আরও 3টি সংস্থা, আমি নাম করেই বলতে পারি, রোজ ভ্যালি, আইকোর, এই সংস্থাগুলির নামে বলা হচ্ছে যে এটা তদন্ত করে দেখা হোক। সেবি সেই চিঠিতে রিয়্যাক্ট করছে 2013, মানে এই 3 বছর বসে থাকাটাই অত্যন্ত বিস্ময়কর নয়? ভয়ঙ্কর, এটা ভয়ঙ্কর ব্যাপার, ভীষণ বড় রকমের গাফিলতি। এবং আমি একটু বলি যে 2009 সালেও কিন্তু সেবি চিঠি দিয়েছিল। সেবি চিঠি দিয়ে গেছে, যারা আবার চিঠি দিয়েছে, আবার অন্য লোকরা আবার চিঠিটার যাতে কার্যান্বিত না হয়, রেগুলেটরি যে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে ইউটিলাইজ যদি না করা হয়, নতুন করে ইন্টারপ্রিটেশন করা, ইফ, দো, বাট, হাউএভার, নেভারদিলেস, এই সমস্ত কথার জালে আর কি অ্যাকশনটাকে আর কি পোস্টপোন করা, এবং সেটা ভয়ঙ্কর ব্যাপার। সেটা কংগ্রেসের আমলে হয়েছে, ইউপিএর আমলে হয়েছে, অন্যান্য সরকারের আমলে সেটা হতে পারে। অর্থাৎ ইন্ডিভিজুয়াল আমাদের ক্রিমিনাল প্রসিডিওর কোডে কনটেক্সটটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কালপেবিলিটি। আর সিবিআই আমাদের বোঝা উচিত, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সে যে কাজগুলি করে সেটা সবই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির আসছে, মানে যারা পার্সোনালরা যুক্ত, সে ব্যাংক হতে পারে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী হতে পারে। এবং সিবিআইতেও আর কি দেখা যাচ্ছে দুর্নীতির গন্ধ আছে। সিবিআই কে দুর্নীতিগ্রস্ত বলা যাবে না, সেবিকে দুর্নীতিগ্রস্ত বলা যাবে না, আরবিআই কে বলা যাবে না। এদের যারা দায়িত্বে রয়েছেন তারা দে হ্যাভ নেগলেক্টেড देयर ডিউটি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। না, এবং স্বচ্ছতা আছে বলেই তো নিজেদের অফিসারদের বিরুদ্ধেও তদন্ত হচ্ছে। আমি আসবো, কিন্তু তার আগে রাজনীতির প্রশ্ন। পরিষ্কার ভাষায় মুকুল রায় খানিকক্ষণ আগে জানিয়ে দিয়েছেন সিবিআই রাজনৈতিক, প্রায় একই সুরে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন দেখে নি মুকুল রায় আজ কি বলেছেন এবং গতকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন। নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে 19 ঘন্টা তাকে ডেকে নিয়ে সিবিআই কোয়ারি করেছিল। অর্থাৎ সিবিআই একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, এটা সবাই জানে। রাজনৈতিক বিভিন্নতম থাকতে পারে, কিন্তু তারা কি হচ্ছে একটা কাগজে কাজ করেছে, সাংবাদিক একটা কলম লিখেছে, কেউ একটা চাকরি করেছে। আসল অপরাধীকে আলাদা করে রাজনীতির কুৎসা যারা ছড়াচ্ছে তাদের বলবো তদন্ত করুন ভালো করে, সব সহযোগিতা করবো। কুৎসার দল নিয়ে যারা হয়ে পড়ে রাজনৈতিক স্টেশন পরিচালনা করবো, তাদের বলি আমরা কিন্তু কেউ মরে যাইনি।
তথাগত রাজনৈতিক প্রতিহিংসা, অনেকে বলছেন যে হুমকির সুরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা কেউ মরে যায়নি। রাজনীতি করছেন আপনারা সিবিআই তদন্তের নামে? এটা হুমকি না আস্ফালন সেটা বোঝা মুশকিল, এবং যদি আস্ফালন হয় সম্ভবত নিজেদের এবং নিজেদের অনুচরদের প্রবোধ দেবার জন্য যে আমরা মরে যাইনি মানে কি, তোমরা এখনো আমাদের ওপর ভরসা রাখো, আমাদের মাটি পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বটে কিন্তু আমাদের কাছেও কোদাল আছে, সে মাটি আবার আমরা টেনে আনবার ক্ষমতা রাখি, এই রকম ধরনের একটা মানে যা বলছিলেন তার থেকে দাঁড়াচ্ছে। তাছাড়া আমি আর কোনো অর্থ এই সমস্ত এই আস্ফালনের মধ্যে খুঁজে পাচ্ছি না। অনেকে আরেকটা অর্থ করছেন যে এই যে মাননীয় মুকুল রায় বলছেন যে নরেন্দ্র মোদীকেও জেরা করা হয়েছিল, অর্থাৎ বড় পদে রাজনীতিবিদরা থাকলে তাকে এই সিবিআই জেরাটা না, কিন্তু নরেন্দ্র মোদীকে জেরা করা হয়েছিল সেটা সত্যি কথা, কিন্তু সেটা থেকে কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে সিবিআই রাজনৈতিক, বরঞ্চ এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে সিবিআই প্রয়োজনে খুব বড় নেতাদেরও বা বড় পদাধিকারীদেরও জেরা করতে বা তাদের অনুসন্ধান করতে দ্বিধা করে না। সেটা তো ভালো কথা, সেটার মধ্যে তো দোষের কিছু নেই। যেটা আজকে মানে যেটা সবচেয়ে দুঃখের বিষয়, রিগ্রেটেবল বলা যায় আর কি, সেটা হলো যে সংস্থাগুলো তুমি আগে যেটা বলছিলে, যে সংস্থাগুলোর ওপর মানুষ ভরসা রাখে, আরবিআই, সেবি, এর মধ্যে থেকে এই ধরনের দুর্নীতিগ্রস্ত অফিসার বেরিয়েছে যারা নাকি এই জিনিসটাকে চেপে রাখবার চেষ্টা করেছে। এর চেয়ে দুঃখের আর কিছু হয় না। সেবির কাজ হচ্ছে যে কোনো লিমিটেড কোম্পানি বা যে কোনো মিউচুয়াল ফান্ড যারা শেয়ার বাজারে কারবার করে বা সাধারণ মানুষের টাকা নিয়ে কারবার করে তারা যাতে যথাযথভাবে কাজটা করছে সেটা দেখা। আরবিআই এর দায়িত্ব এক্ষেত্রে আরো বড়, কারণ এই সারদা বা অন্য যে সংস্থাগুলোর নাম বললে তুমি, এই প্রয়াগ টয়াগ ইত্যাদি, এগুলো হচ্ছে এনবিএফসি, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি। এই নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি যারা সাধারণ মানুষের কাছে টাকা নেয় কিন্তু যারা ব্যাংক শ্রেণীভুক্ত নয়, এর জন্য রিজার্ভ ব্যাংকের একটা আলাদা ভাগ আছে, একটা আলাদা বিভাগ আছে যারা এই জিনিসটার উপর নজর রাখে। তো তারা কি করছিল, সেবি খবর পাঠিয়েছে 2010 সালে তার অনুসন্ধান আরম্ভ হলো, 2013 সালে কেন হলো, এই সমস্ত প্রশ্ন অত্যন্ত সঙ্গতভাবেই সিবিআই করেছে এবং তার থেকে এই সিদ্ধান্তে আসাটা যুক্তিযুক্ত হবে যে সিবিআই ঠিক রাস্তাতেই যাচ্ছে। যেটা আমার একটা ধাঁধা লাগছে, আশ্চর্য লাগছে আর কি, যে 1 বছর সময় পেয়েও এই রাজ্য পুলিশ কেন সব প্রমাণগুলো উড়িয়ে দিতে পারলো না। একটা জিনিস তো খুব পরিষ্কার ছিল, এই যে সিঙ্গল বেঞ্চ, তারপরে ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া হলো এবং এই প্রক্রিয়ায় রাজ্য সরকার বোধহয় 11 কোটি টাকা খরচ করলো। এর মুখ্য উদ্দেশ্য ছিল সময় নেওয়া, কারণ রাজ্য সরকার জানতো যে যেখানে আসামও চাইছে, ওড়িশাও চাইছে ব্যাপারটা সিবিআইয়ের কাছে যাক, সেখানে একবার সুপ্রিম কোর্টের কাছে গেলে সিবিআই এর তদন্ত কিছুতেই রোকা যাবে না। কিন্তু এই প্রক্রিয়ায় কালক্ষেপ করে সেই সময়টার মধ্যে সুযোগ দেওয়া যাতে প্রমাণ লোপাট করা যায়, মুছে দেওয়া যায়, সিডি ভেঙে ফেলা যায়, পেন ড্রাইভ মুছে দেওয়া যায়, এই সমস্ত করা। আমার যেটা আশ্চর্য লাগছে সেটা হচ্ছে যে এই লোকগুলো একেবারে অদক্ষ, যাদের উপরে এই লোকেরা এরা ভরসা করেছিলেন আর কি, এই সুদীপ্ত সেন এবং সুদীপ্ত সেনের পৃষ্ঠপোষকরা যাদের উপর ভরসা করেছিলেন তারা একেবারে বাজে। সুদীপ্ত সেন এবং সুদীপ্ত সেনের পৃষ্ঠপোষক কারা করেছিলেন সেই পৃষ্ঠপোষকতা, সেই নিয়ে তথাগত রায় প্রশ্ন তুলছেন। সিবিআই তদন্তে এখনো পর্যন্ত যা পাওয়া যাচ্ছে তাতে সিবিআই আধিকারিকরা তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন খোদ সুদীপ্ত সেন এবং সেই বৈঠকের ব্যবস্থা করে দিয়েছিলেন এ রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক নেতা। দেখুন।
সারদা কেলেঙ্কারির তদন্তে নেমে বহুদূর এগিয়েছে সিবিআই, আর এই তদন্ত করতে গিয়ে সিবিআই এর সন্দেহের মুখে সিবিআই। কারণ সূত্রের খবর, সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার বহু আগেই কলকাতার সিবিআই আধিকারিকদের একাংশকে আগেভাগে ম্যানেজ করার চেষ্টা শুরু করেছিলেন সুদীপ্ত সেন। আর সেক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন এ রাজ্যের একটি দলের এক সর্বভারতীয় নেতা। অনেকেই দাবি করে থাকেন, ব্যবসা লাটে উঠবে জেনে বুঝেই সুদীপ্ত শয়ে শয়ে কোটি টাকা তুলেছিলেন। সেই লুঠে তার সঙ্গী ছিলেন একাধিক প্রভাবশালী, আর তারই প্রমাণ মিলেছে সিবিআই এর হাতে। সূত্রের খবর, সারদা নিয়ে যখন হইচই শুরু হয়নি তখন থেকে আগেভাগেই পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে তা আঁচ করে কলকাতার এক সিবিআই আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেছিলেন সুদীপ্ত সেন। মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন এক সর্বভারতীয় নেতা। উদ্দেশ্য ছিল, ভবিষ্যতে যদি সারদা কাণ্ডের তদন্তভার সিবিআই এর হাতে যায় তাহলে যাতে তা ম্যানেজ করা যায়। সেই জন্য ওই আধিকারিককে মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতিও সুদীপ্ত সেন দিয়েছিলেন এবং অগ্রিম হিসেবে কিছু টাকাও দিয়েছিলেন বলেই সিবিআই খবর পেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সুদীপ্ত সেন এবং ওই সর্বভারতীয় নেতার উদ্দেশ্য পূরণ হয়নি, কারণ তদন্তের রাশ সিবিআই এর দিল্লি দপ্তরের কর্তাদের হাতে রয়েছে। কিন্তু উদ্দেশ্য সফল না হলেও সুদীপ্ত এবং ওই সর্বভারতীয় নেতা কুকীর্তি চাপার কোনো চেষ্টাই যে বাদ রাখেনি তা বলাই বাহুল্য। এর পাশাপাশি সুদীপ্ত সেন এক প্রভাবশালী নেতার ছেলেকে ফারারি উপহার দিতে গিয়েছিলেন বলে যে খবর মিলেছে, সেই সূত্রেও ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের দুই আধিকারিকের ভূমিকা সিবিআই খতিয়ে দেখছে বলে সূত্রের খবর। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। সমীর রাইচের কাছে যাব। আমি একটা খালি কথা বলে নিই। আজকে আমি নেহাত কৌতূহল বসে গুগল ঘেটে দেখতে গেছিলাম ফেরারির দাম কত, এবং ভারতীয় মুদ্রায় একটা ফেরারি গাড়ির দাম 3,42,00,000 টাকা থেকে আরম্ভ। তার উপরে যদি আরো ইমপ্রুভমেন্ট হয়, স্টিক শিফটের পরে যদি অটোমেটিক হয়, এই সমস্ত করলে পরে দাম আরো বাড়ে। পেইন্টিং এর থেকে বেশি কস্টলি তাহলে পেইন্টিং এর তো আমি আপনাকে ফেরারি নিয়েও কিছু তথ্য এই অনুষ্ঠানেই দেব। তার সঙ্গেও এই ভারতবর্ষের অত্যন্ত উচ্চ পদে থাকা দুজন আধিকারিকের নাম উঠে এসেছে এই তদন্তে। আমি সমিতদার কাছে যাব। সমিতদা, এক হচ্ছে যে ওই কবিরা অনেকটা বলেছেন যে অন্যায় করা এবং অন্যায় সহা সমান অপরাধের, অন্যায় চাপা দেওয়ার চেষ্টা প্রতি মুহূর্তে প্রত্যেক পদক্ষেপে যে মানে ছাইটা সরাতে হচ্ছে সিবিআই এর আধিকারিকদের, কতটা অন্যায় বলে একজন নাগরিক হিসেবে আপনি মনে করেন? তিনটে যে অন্যায় এটা আমার বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমার যেটা আমার মনে হচ্ছে, দুটো বক্তব্য আমি শুনলাম। একটা মাননীয় মুকুল রায়, উনি প্রকাশ্যে বলছেন এবং সাংবাদিকদের সামনেই বলছেন যে সিবিআই একটি রাজনৈতিক সংস্থা বা রাজনৈতিক দলের। তা আমার কথা হলো, এই যে যখন ওনারা ক্ষমতায় ছিলেন না, প্রতিদিন তো সিবিআই চাইতেন, প্রতিদিন, কারণ তার সাক্ষী আমরা বাংলার সব মানুষ। এবং যখন ক্ষমতায় আসলেন তবে থেকে ওনারা সিবিআই চাইছেন না। যে কোনো অন্যায় হলেই সিবিআই কেন, আমাদের পুলিশ কি এনাফ নয়? মানে পুরো স্টেটমেন্টটা এই যে উল্টো হয়ে গেল। সুতরাং সেইখান থেকে একটা জিনিস প্রমাণিত হয়, সিবিআই রাজনৈতিক কিনা আমি জানি না, কিন্তু রাজনীতির লোকরা সিবিআইকে যে ইউজ করেন তাদের স্বার্থে, এবং স্বার্থে যদি বিঘ্নিত হয় স্বার্থটা, তখন তারা সিবিআইকে গালি দিচ্ছেন। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমি কোথাও কোনো রকম ভারতবর্ষের কোনো নিউজ চ্যানেল, কোনো সংবাদপত্রে আমি দেখিনি যে বলা হচ্ছে যে পশ্চিমবাংলার মানুষ বা পশ্চিমবাংলার একটি বিশেষ দল মারা গেছে। এই যে শুনলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন খুব বীর দর্পে, আমরা কি মরে গেছি নাকি? হ্যাঁ, অপর্ণাদির মতো মহিলা যে বললেন, এই কথাটা দুটো প্রচন্ড কন্ট্রাডিক্টরি কথা। এক নম্বর, তার কারণটা হলো সিবিআই বা সেবি যারাই ইনভেস্টিগেশন করুন, কোথাও কেউ মরে গেছেন এরকম কোনো স্টেটমেন্ট ওনারা দেননি, কাউকে মেরে ফেলবেন এরকম কোনো স্টেটমেন্ট দেননি। এবার মরে গেছি, ওনার তো ওয়েলকাম করা উচিত ছিল যে হ্যাঁ, যে আমাদের রাজ্য পুলিশ যেটা করতে পারেনি সেটা সিবিআই করার চেষ্টা করছে। এ কি বলছেন সমিতা? ওয়েলকাম করবেন কি করে? এত কোটি কোটি টাকা ট্যাক্স পেয়ারদের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে দেশের সমস্ত একটা বড় অংশের লয়াররা দাঁড়ালেন শুধু সিবিআই রোখার জন্য। এখন ওয়েলকাম করলে তো ট্যাক্স পেয়াররা প্রশ্ন করবেন যে টাকাটা নষ্ট হলো। আমাদের সবার কাছে এটাই প্রশ্ন যে উনি কেন পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের টাকা নিয়ে সেই টাকাটা খরচ করে সিবিআই এগেনস্টে কেস করবেন, লড়বেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর, উনি বলছেন যে সারদার টাকা আমরা ফেরত দিচ্ছি, আপনার সিগারেটের ট্যাক্স বাড়িয়ে এই করে সেই করে আমরা অলরেডি 500 কোটি টাকা দিয়েছি। সমস্তটা মিথ্যে স্টেটমেন্ট। তার কারণ 300 কত কোটি টাকা দেওয়া হয়েছে এবং
যেখানে এখনো 30 লক্ষেরও বেশি আবেদনকারী, 286 কোটি টাকা 286 কোটি টাকা দেওয়া হয়েছে। আমি 300 কোটি বললাম, 286 কোটি টাকা দেওয়া হয়েছে, এবং যেটা হলো একটা মহাসমুদ্রে এক বিন্দু জল। এবং সেটা কার টাকা? প্রথম কথা, যারা অপরাধী তাদের সম্পত্তি বিক্রি করে তাদের যেরকম পানিশমেন্ট করে সেই টাকা আনা হোক। পশ্চিমবঙ্গ আজকে যদি পার্ক সার্কাস মোড়ে আমার পকেটটা কেউ মেরে দেয়, আমি যদি সরকারের কাছে ক্লেম করি, বা কালকে যদি আমার বাড়িতে কেউ ডাকাতি করে আমার ঘর থেকে 1 লক্ষ টাকা নিয়ে যায়, সরকার ফেরত দেবেন? কেন দিচ্ছেন? সেখানেই বুঝতে হয় যে এইটা নিয়ে ভাই যত তাড়াতাড়ি পারো যে ধামাচাপা দিয়ে দাও, দিলে তাহলে মানুষ আর এটা নিয়ে প্রশ্ন তুলবে না আজকে। এবং কিভাবে দিচ্ছেন? এক তো জনগণের টাকা দিচ্ছেন, দ্বিতীয়ত আরেকটা কর চাপাচ্ছেন, তৃতীয়ত প্রকাশ্যে যারা অপরাধী তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে। এটা কিন্তু বাংলার মানুষ বুঝছেন। আমরা মুখে হয়তো অফিসিয়ালি বলতে পারছি না, যে আমাদের কাছে এভিডেন্স সরাসরি অনেক কিছু হয়তো থাকে না, কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই। যেমন আমি চাঁদে যাইনি দেখে চাঁদে কিরকম, চাঁদটা দেখতে কিরকম, চাঁদে কি আছে না আছে এটা আমরা জানি না, যদি কেউ ভেবে থাকে তাহলে ভুল করছেন। এবং যেই হুঙ্কার দিচ্ছেন, এবং বিশেষ বিশেষ ব্যক্তির নাম নিয়ে আমরা ছোটবেলায় এটা করতাম, কোনো অন্যায় করেছি, মা যেই বকা দিত সঙ্গে সঙ্গে বলতাম, ফার্স্ট বয়ের নাম বলতাম, ওইটা অভিজিৎ তো আমাদের সাথে ছিল, মানে তার মানে অভিজিৎ থাকলে আমি নিরপরাধ। সুতরাং এই যে কথাটি, এটা প্রথম কথা, উনি যার নামটি উচ্চারণ করেছেন তিনি আমাদের সম্মানীয় একজন ব্যক্তি। প্রথম কথা, ওনার নামটি ওই মঞ্চে উচ্চারণ করাটাই অন্যায় আমি মনে করি। ওই মঞ্চ থেকে ওই নামটি উচ্চারণ করাটাই অন্যায়, কারণ ওনাকে একটা সাধারণ জিজ্ঞাসাবাদ করার জন্য নেওয়া হয়েছিল। অর্থাৎ ওই নামটিকে যে উনি পলিটিক্যালি ইউজ করছেন, এবং প্রতিটি ক্ষেত্রে প্রতিটি, এবং যারা যারা আজকে হুঙ্কার মারছেন, শুনুন, তা না হলে একটা জিনিস, একটা খালি উক্তির কথা তোমায় মনে করিয়ে দিই। উনি বলেছিলেন কুণাল চোর, টুম্পাই চোর, মদন চোর, আমি চোর, মুকুল চোর। না, এখন আলটিমেটলি যে চোরেদের নাম কেউ জিজ্ঞাসা করেন, এক মিনিট, চোরেদের নাম ওনাকে কেউ জানতে চায়নি, চোরেদের নামে লিস্ট পড়ুন। উনি তো পঞ্জিকা থেকে চোরেদের নাম পড়ে দিয়েছেন। কি বলছেন? ইতিমধ্যে পড়ে দিয়েছেন। রীতিমতো গানের গ্রুপ করবে বলছে, কুণাল নাকি দারুণ গায়, বলছে গানের ব্যান্ড করে দেবে। অর্থাৎ আমি কে চোর কে চোর না সেটা উনি বলতে পারবেন না, সিবিআই তদন্ত করছে। আমার বক্তব্যটা হলো, উনি যখন বলেছিলেন কুণাল চোর নয়, তাহলে কুণালের জন্য ফাইট করুক, কুণালকে সেভ করুক। না না, নয় বলেনি, প্রশ্ন করেছিলেন কুণাল চোর, টুম্পাই চোর। কোথায় হয়? আমি যেটা বললাম, একটা লেভেলেই দাঁড়িয়েছে। সুজনদা দেখো, একটা কথা যে এখান থেকে আমরা পরিষ্কার, অন্তত পক্ষে সাধারণ মানুষ হিসেবে এটা বুঝতে পারছি যে হোয়াট ইজ হোয়াট, কি হচ্ছে না হচ্ছে, এটা কিন্তু আমরা প্রকাশ্যে বুঝতে পারছি। কেউ যদি ভেবে থাকেন আমরা বুঝছি না, তাহলে আবারও বলছি, যে ভরসায়, এবং কত সুন্দর প্রেডিকশন করেছিলেন, আমি বলে দিচ্ছি উত্তর ভারতে আছে, মানে এই তো মানে ভাবা যায় না, কোনো জ্যোতিষীর পক্ষে বলা সম্ভব নয়। সুতরাং উনি তো মানে, এবং ম্যাজিশিয়ানের মতো, ওইখানে দেখুন ওটা পাবেন, ওইখানে যান, ওই লোকটি আছে। এই যে বাল্যখিল্য ব্যাপার কি হয়, শুনুন, বেশি কৌশল করলে না সে তার জালে পড়বেই, একদম। যারাই কৌশল করবে, ইতিহাস তাই বলে। আমি আপনাদের দেখাতে চাইবো যে আজকে আদালতে সিবিআই জানালো যে নিতু সরকারকে জেরা করে নানা তথ্য উঠে এসেছে, এবং নিতুবাবু জানিয়েছেন দুজন আরবিআই কর্তার নাম। নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক যদি এই ঘটনা সত্যি হয় এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দুজন আধিকারিক এই চক্রান্তের সঙ্গে বা এই চক্রান্ত চাপা দেওয়ার সঙ্গে যুক্ত হয়ে পড়েন। সিবিআই তদন্ত করছে, দেখুন। সিবিআইকে লেখা চিঠিতে সুদীপ্ত সেন অভিযোগ করেন, সেবির বিষয়টি ম্যানেজ করার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা নেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ওরফে নিতু। তদন্তে নেমে নিয়ামক সংস্থার ভূমিকা খতিয়ে দেখতে প্রথম সেই দেবব্রত সরকারকে গ্রেফতার করে সিবিআই। 2 দফায় 8 দিন ধরে ইস্টবেঙ্গল কর্তাকে জেরার পর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সিবিআই কার্যত নিশ্চিত। শুক্রবার আদালতে একেবারে নথি পেশ করে সেই কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবী। 2 দফায় সিবিআই হেফাজতে মেয়াদ শেষে শুক্রবারই দেবব্রতকে আদালতে তোলা হয়। জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী।
কিন্তু সিবিআইয়ের আইনজীবীও তৈরি ছিলেন। জামিনের বিরোধিতা করে তাঁরা বিচারকের হাতে তুলে দেন মামলার কেস ডায়েরি। তার ভিত্তিতে সিবিআইয়ের আইনজীবী সওয়ালি বলেন, এই কেলেঙ্কারিতে কয়েকজন আরবিআই আধিকারিক জড়িত বলে সন্দেহ করছে সিবিআই। 8 দিনের জেরায় দেবব্রত সরকার কয়েকজন আরবিআই কর্তার নামও বলেছেন, যাদের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে তিনি সুদীপ্ত সেনকে আশ্বস্ত করেছিলেন। পাশাপাশি দেবব্রত সেবির সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টিও স্বীকার করেছেন বলে দাবি সিবিআইয়ের। কিন্তু সুদীপ্তর সঙ্গে দেবব্রতর পরিচয় হলো কিভাবে, সে ব্যাপারেও জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী। তাঁর দাবি, 2010 সালে বেআইনি আর্থিক প্রতিষ্ঠানগুলির রমরমা নিয়ে তৎকালীন রাজ্য সরকার সেবিকে একটি চিঠি দেয়। সেই কথা পৌঁছয় সারদা কর্ণধার সেনের কানেও। বিলাসিতার চরমে থাকা সুদীপ্ত এই চিঠির কথা জানতে পেরে সতর্ক হয়ে যান। তখন তিনি দেবব্রতর কাছে যান, বলেন সারদা যাতে মসৃণভাবে ব্যবসা চালিয়ে যেতে পারে সে বিষয়টি দেখতে। পরে একই আর্জি নিয়ে সুদীপ্ত যান সন্দীপ অগ্রওয়ালের কাছেও। সুদীপ্ত সেন অলিক প্রতিশ্রুতি দিয়ে কিভাবে টাকা তুলছেন জেনেও মোটা টাকার বিনিময়ে তাকে সাহায্য করেন দেবব্রত ও সন্দীপ, যাতে সেবি সারদার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয় সে ব্যাপারে মধ্যস্থতা করেন দেবব্রত। সিবিআইয়ের আইনজীবী এদিন দাবি করেন, নিতু ও সন্ধ্যেরকে মুখোমুখি জেরা করা হয়েছে। জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। সেই ল্যাপটপে দেবব্রত ও সন্ধ্যের মধ্যস্থতার প্রমাণ মিলেছে। যদিও আদালতে হাজির দেবব্রত পাল্টা দাবি করেন, তিনি সন্ধ্যের সঙ্গে মুখোমুখি জেরার আর্জি জানালেও সিবিআই এখনো তাদের জেরা করেনি। নিতুকে জেল হেফাজতে পাঠালেও 1 সেপ্টেম্বর তাকে 3 ঘন্টার প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছেন বিচারক। রাজস্বী দত্তগুপ্ত, পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সুজন চক্রবর্তীর কাছে যাব। সুজনবাবু, অসমে রেড হয়েছে, সেখানে রাজনৈতিক নেতাদের বাড়িতে রেড হচ্ছে, তারা গ্রেফতার হচ্ছেন। তরুণ গগৈ তো একটা শব্দও বলছেন না প্রতিবাদে, সিবিআইকে রাজনৈতিক বলতে হচ্ছে না। উড়িষ্যায় রেড হচ্ছে, নবীন পট্টনায়ককে বলতে হচ্ছে না। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আছে, তাদের নেতা গ্রেফতার হওয়ার মুখে, তারা প্রকাশ্যে সিবিআইকে রাজনৈতিক বলতে হচ্ছে না। তৃণমূলকে বলতে হচ্ছে কেন? রাজনৈতিক বাধ্যবাধকতা? দেখুন, সিবিআই কাউকে তদন্তের স্বার্থে ডাকবে, জিজ্ঞাসাবাদ করবে, খোঁজ করবে, দলের নেতাদের তাতে কারোর অখুশি হওয়ার কথা না, বরং খুশি হওয়ার কথা। ধরুন এই তদন্তে যদি কোনো কারণে আমি জানি না, নিশ্চয়ই ডাকবে না। ওম প্রকাশ বাবু যদি ডাকে, আমাকে যদি ডাকে, তথাগত বাবু যদি ডাকে, আমার তো ধারণা আমরা হাসতে হাসতে যাবো যে 4টে খবর দিতে পারবো। কিন্তু আমরা যাব না, অথবা কিন্তু কিন্তু করব যদি বুঝি যে আমাদের দোষ আছে। যাদের দোষ আছে তারা স্বাভাবিকভাবে আস্ফালন করছেন। যাদের দোষ নেই, তরুণ গগৈ নিজে যদি ইনভলভ না হন, তাহলে তিনি কেন আপত্তি করতে যাবেন? না, আসাম গভর্নমেন্ট বলি, আসাম গভর্নমেন্ট সিবিআই তদন্তটা ওয়েলকাম করেছে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টে একাধিক রাজ্য, ত্রিপুরা সহ আসাম, তারা হলফনামা দিয়ে জানিয়েছে তারা সিবিআই চায়। আসাম, উড়িষ্যা, তারা তিনজনেই হলফনামা দিয়ে জানিয়েছে যে সিবিআই তদন্ত হোক। পশ্চিমবাংলাতেই একমাত্র একটা বিদঘুটে ব্যাপার। বিদঘুটে ব্যাপার মানে কি? সুপ্রিম কোর্টে যাচ্ছে যাতে আটকানো যায়। বিদঘুটে ব্যাপার মানে এখানে যারা ক্ষতিগ্রস্ত তারা বলছে সিবিআই হোক, সামাজিকভাবে বিভিন্ন মানুষ তারা বলছেন, রাজনৈতিক দলগুলো বলছে। আর আমাদের সরকার শুধু সিবিআই আটকাবার জন্য 11 কোটি টাকা খরচ করেছে তাই না। সৌমেন মিত্র হাস্যকর, এই তথ্যটা সূত্র কথা 11 কোটি খরচ হয়েছে, 11 কোটি প্লাস। সংবাদ মাধ্যমেই আমরা সবাই দেখছি, এরকমটা নয় যে আমার পার্সোনাল নলেজ আছে কি ওম প্রকাশ বাবুর পার্সোনাল নলেজ আছে, আমরা সংবাদ মাধ্যমে দেখছি। আমাদের রাজ্য সরকার হাস্যকর অবস্থান নিয়েছে, সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে উড়িষ্যার জন্য সিবিআই তদন্ত হোক, আসামের জন্য সিবিআই তদন্ত হোক, কিন্তু পশ্চিমবাংলার জন্য সিবিআই তদন্তের দরকার নেই। কারণ আছে এখানে, কারণ আছে, এক সেকেন্ড, কারণ আছে। তার কারণটা হলো পশ্চিমবঙ্গটা হলো সততার প্রতীক। পশ্চিমবঙ্গটা এখন চলছে না, মানতেই হবে। ইনফ্যাক্ট আমি যদি অবাক হব না, কালকে বাচ্চাদের পাঠ্য বইয়ে যদি এটা আমরা দেখি, কিছু হবে না। আমি আমার কথা শেষ করিনি। বাচ্চাদের হাস্যকর বলছি এই কারণে, যেটা রাজ্য সরকার তারা হলফনামা দিয়ে অথবা তারা সুপ্রিম কোর্টে গিয়ে বক্তব্য রাখছেন আসামের জন্য সিবিআই হোক, উড়িষ্যার জন্য সিবিআই হোক, পশ্চিমবাংলার জন্য সিবিআই হওয়ার দরকার নেই। কেন দরকার নেই? দুধে ভাতে থাকতে হবে। একই কেসে আমি 3টে স্টেটের জন্য, 2টো স্টেটের জন্য একরকম বলবো, ওয়েস্টবেঙ্গলের জন্য উল্টো কথাটা বলবো, এটা একটা হাসাহাসির ব্যাপার না? এটা প্রাইমারি স্কুলের ছেলে পর্যন্ত বুঝতে পারছে যে সততার প্রতীকের নাম করে কি সর্বনাশ কাণ্ডটা ঘটেছে। আসলে কারণটা হচ্ছে এই
যেটা তথাগত বলার চেষ্টা করেছেন, আমার ধারণা সিবিআই না, আমরা তো সিট করেছি, ফলে আমাদের এখানে দরকার নেই। সিট মানে সাপ্রেশন অফ ইনভেস্টিগেশন টিম, ইনভেস্টিগেশনটাকে সাপ্রেস করে বন্দোবস্ত করা হয়েছে। তথাগত বলেছেন যে ব্যর্থ, ওরা ভালো না, অযোগ্য। আমি বলছি ওরা যোগ্য, যথেষ্ট যোগ্য বলে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু যত যোগ্যতাই থাক, একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সবাই যেখানে যুক্ত হয়ে আছে, সেখানে শত চেষ্টা করলেও পুরোটাকে ধামাচাপা দেওয়া যায় না। ধরা যাক তদন্ত এগোচ্ছে এবং নিতু সরকারি যাদের নাম বলেছে, প্রথম দিনের জেরাতেই 22 জন নেতা নেত্রীর নাম তিনি বলেছেন এবং আরো 4 জনের বলেছেন যারা বামফ্রন্টের নেতা। আমি 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 নিতু সরকার ঠিক বলছেন কিনা সেটা সিবিআই তদন্ত করে দেখবে। আপনার দলের সিপিআইএম দলের নেতাদের নাম এলো, যদি কি আপনার অবস্থান কি হবে? যে কোনো নেতার নাম যদি আসে, আমরা পার্টি নিশ্চিতভাবে বলবো, নাম যখন এসেছে ইউ মাস্ট গো। যে প্রশ্ন করবে সেই প্রশ্নে তোমার যা জানা আছে সেই জানার উত্তর তুমি দেবে, এবং যদি তদন্তে তুমি অপরাধী হও, সেই অপরাধের দায়িত্ব তোমাকে নিতে হবে নিশ্চিত, নির্দিষ্টভাবে। এ নিয়ে কোনো কিন্তু থাকবে না। আমি আশা করি সেটা হবার কথা নয়, কিন্তু তবু অনেকে বলছেন যদি কেউ নিতু সরকারের পায়েস রান্না অবস্থায় আলিমুদ্দিন স্ট্রিটের দোতলায় পৌঁছে যেত নিয়মিত। সারদাকাণ্ডে সিবিআই জালে দেবব্রত সরকার ওরফে নিতু মূলত ময়দানের লোক বলে পরিচিত হলেও সারদাকাণ্ডের তদন্ত যত এগোচ্ছে ততই রাজনীতির অলিন্দেও তার প্রভাবের প্রমাণ মিলছে। সূত্রের খবর, রাজ্যের একটি দলের এক সর্বভারতীয় নেতার সঙ্গে নিতুর ঘনিষ্ঠ পরিচয় ছিল। নিতুর দাবি, তিনিই তাকে বলেছিলেন সজ্জন আগ্রওয়ালের সঙ্গে সুদীপ্ত সেনের পরিচয় করিয়ে দিতে। তবে নিতু যে শুধু সাম্প্রতিককালেই ক্ষমতার অলিন্দে ঘুরে বেড়াতেন তা নয়। সূত্রের খবর, পরিবর্তনের আগেও নিতু যাওয়া আসা ছিল উচ্চ মহলে। আলিমুদ্দিনের এক প্রভাবশালী নেতার খাবার দাবারের প্রতি দুর্বলতার কথা জানতে পেরে সেই সূত্র ধরেই তার কাছে পৌঁছে গিয়েছিলেন দেবব্রত ওরফে নিতু। সূত্রের খবর, খেতে এবং বিভিন্ন পদ রাঁধতে অত্যন্ত ভালোবাসেন শীর্ষ ওই বাম নেতা। তাই আলিমুদ্দিনেরই এক সর্বক্ষণের কর্মী, যিনি সবসময় ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি পরে থাকেন, তার মাধ্যমে ওই শীর্ষ বাম নেতার কাছে পায়েস নিয়ে পৌঁছে গিয়েছিলেন নিতু, যা খেয়ে রীতিমতো আহ্লাদিত হয়ে পড়েছিলেন ওই বাম নেতা। অনেকেই বলছেন, এর থেকেই বোঝা যায় কি অসাধারণভাবে সবাইকে ম্যানেজ করতেন নিতু। এবিপি আনন্দ। কে কি বলছে আমার জানার দরকার নেই, হতেই পারে আমার সঙ্গে ওনার খুব ভালো বন্ধুত্ব আছে, আমার সঙ্গে ওনার পরিচয় নেই, পাশাপাশি বসে আছি মানে আমি অপরাধী হয়ে গেলাম তা না, অথবা আমি অপরাধী হলে আমার পাশে উনি বসে আছেন বলে ওনার রাধা পায়েস আমি নিয়মিত খেলে তো আমার একটা সম্পর্ক আছে, নিয়মিত খাবার গল্প না। আর আলিমুদ্দিন স্ট্রিটটা আমি ওখানে পায়েস খাবার জায়গা না, সচরাচর পায়েস খাবার জায়গা না। দ্বিতীয়ত আজকাল বলে রাজনীতির নেতারা খানিকটা ডায়াবেটিসের সমস্যাও আছে, ফলে হয়তো সচেতন ভাবে খানিকটা অ্যাভয়েডও করেন। যাই হোক, আমি সে গল্পে যাচ্ছি না, কিন্তু যদি কারণ নাম আসে নিশ্চয়ই যাবে। আমি যেটা বলতে চাইছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, মুকুল রায় বলেছেন রাজনীতি বোধোদয় অনেক পরে কেন হলো আমি জানি না। রাজনীতির কথাটা যে সিবিআইকে নিয়ে বলছেন, সেই সিবিআই এর অফিসাররা নিজাম প্যালেসে বৈঠক করেছিলেন কার সঙ্গে, কে উপস্থিত ছিল বেরোবে, আজ না হোক কাল বেরোবে। সুদীপ্ত সেনের সঙ্গে কে কে ছিলেন বেরোবে। মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন? আসল অপরাধীদের ধরা হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করবেন, আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করবেন না, আমরা মরে যাইনি, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, একে ওকে ডাকা হয়েছে কেন ইত্যাদি ইত্যাদি। আমি বলছি সবাই মিলে আমরা বোধহয় দাবি করতে পারি, মাননীয় মুখ্যমন্ত্রী আসল অপরাধী কে আপনি জানেন। প্রকাশ বলবো, আপনি আগে একবার প্রকাশ করেছিলেন কুণাল চোর, মুকুল চোর, টুম্পাই চোর, আমি চোর বলে একবার প্রকাশ করেছিলেন। এখনো বোঝা যাচ্ছে আসল অপরাধী কে আপনি জানেন। সবটা ধরা পড়েনি, এটা ঠিক, ধরা পড়বে হয়তো, কিন্তু তাদের যাতে কেউ আড়াল করতে না পারে। আপনি তো সিটে তদন্ত করেছেন, টাকাটা উদ্ধার কোথা থেকে করবেন? কেন পিয়ালি সেন, সুদীপ্ত সেনের স্ত্রী এবং পুত্র তারা গ্রেপ্তার হয়নি? কেন মাঝরাতে লকার খুলতে হয়েছে? কেন ডেলোর মিটিংটা গোপন করতে হয়েছে? কেন কাউকে ডাকবে এই কথা শুনে এ রাজ্যের বড় বড় নেতা এবং মন্ত্রীরা কেউ হাসপাতালে শুয়ে আছেন, অথবা কেউ দিল্লিতে ক্ষমতার অলিন্দে ঘুরে বেড়াচ্ছেন? কেন?
আমি শুধু একটু, যদি আপনার ইঙ্গিত রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী মদন মিত্রের প্রতি হয়, আমি আপনাকে জানিয়ে দিই এটা আমার কর্তব্য যে আজকেই সন্ধ্যেবেলা বা বিকেলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তিনি বাড়ি চলে গেছেন। এই কদিনের মেডিকেল বুলেটিনটা বোধহয় কেউ দেখেননি এখনো পর্যন্ত। নিশ্চয়ই ছেড়ে দিতে হবে। বেলভিউ একটা বড় নার্সিং, আমার একটা কথা, সেখানে অনেকদিন রাখলে তো বেলভিউর বদনাম হয়ে যাবে না, বদনাম হয়ে যাবে। মেডিকেল বুলেটিন নেই কি করে বেশি দিন রাখবে? একটা কথা বলছি, যেটা আপনি বললেন, আমি যথাসত্য কোনো ব্যক্তিকে ইঙ্গিত এখনো করছি না। আমি মনে করি সিবিআই তদন্ত করে ঠিক লোককে ধরুক, এটাই আমাদের সবার দাবি। তিনি অসুস্থ হলে অবশ্যই তার আরোগ্য নিশ্চয়ই আমরা সবাই আরোগ্য কামনা করব। না, আমি বলছি আমরা কিন্তু আমি পজিটিভ ভাবছি। অর্থাৎ এমনও তো হতে পারে, যেমন সুদীপ্ত আমাদের কুণাল ঘোষকে অ্যারেস্ট করেছে, দিয়ে পরে কিন্তু বলেছে কুণাল অপরাধীও দেখো ওকে অ্যারেস্ট করে দিয়েছি। আরো বড় বড় নেতা ধরা পড়লে তারপরে উনি যদি বলেন আগেই তো বলেছিলাম আসল অপরাধী ধরা পড়ছে না, এই দেখো ধরা পড়েছে, আমি দল থেকে বার করে দিলাম। আমি বলছি দল থেকে বার করে দিলাম, আমি বলছিলাম না আগে থেকেই আসল অপরাধী ধরা পড়ছে না, তখন তাহলে কি আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে উনি প্রকৃত অপরাধীদেরকে সত্যিকারে ধরতে চাইছিলেন? কখনোই না। এই কারণে নয় যে, বরং তখন যে প্রশ্নটা লোকের মধ্যে আছে আরো স্পষ্ট হবে যে কুণাল ঘোষ অপরাধী আপনি অ্যারেস্ট করলেন, তার 15 দিন আগে আপনি তাকে সার্টিফিকেট দিলেন, তাহলে সার্টিফিকেটের জাল। তাহলে আপনি জাল সার্টিফিকেট কাকে কাকে দিলেন? একই সাথে কুণাল ঘোষ, মুকুল রায়, মদন মিত্র, টুম্পাই, আমি কি চোর, 5 জনকে সবার সার্টিফিকেটটাই কিন্তু জাল হবার সম্ভাবনা তখন প্রবল হবে। আমি আসবো দাদা, কিন্তু তার আগে দর্শকদের দেখাতে চাইবো যে বাপি করিম, রাজ্যের মাননীয় মন্ত্রী মদন মিত্রের প্রাক্তন আপ্তসহায়ক, তাকে আজকেও দিনভর ম্যারাথন জেরা করা হয়। কি বললেন বাপি, এবং তার বক্তব্যে কোথায় কোথায় তীব্র অসঙ্গতি সিবিআই অফিসারদের নয়, সাধারণ সাদা চোখেই ধরা পড়ছে, আপনাদের সামনে রাখবো। সারদার সঙ্গে যেসব তৃণমূল নেতার যোগের অভিযোগ নিয়ে বিরোধীরা সবথেকে বেশি সরব, তার মধ্যে অন্যতম মন্ত্রী মদন মিত্র। বিষ্ণুপুর থেকে কলকাতায় সারদার বিভিন্ন অনুষ্ঠানেও বারবার দেখা গিয়েছে তাকে। আর সেই মদন মিত্রেরই প্রাক্তন আপ্তসহায়ক বাপি করিমকে বৃহস্পতিবার ম্যারাথন জেরা করেছে সিবিআই। তল্লাশি চালানো হয়েছে বাপির বাড়িতেও। অনেকেই বলছেন এটা মাথার খোঁজে কান টানার প্রক্রিয়া, কারণ সিবিআই সূত্রে খবর এখনো পর্যন্ত তদন্তে জানা গিয়েছে সারদার দফতরে বাপি করিমের যাতায়াত ছিল নিয়মিত। প্রতি সপ্তাহে শুক্রবার রাতে সারদার মিডল্যান্ড পার্কের অফিসে পৌঁছে যেতেন বাপি করিম। কিছুক্ষণ থেকে বেরিয়ে আসতেন হাতে এক বা একাধিক প্যাকেট নিয়ে। কে তাকে প্যাকেট দিত, কার জন্য দিত, কি থাকতো সেই প্যাকেটে, সেই তথ্যই এখন খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে সিবিআই। বাপি করিমকে জেরা করেছে তারা। এর আগে সারদার অনুষ্ঠানে মদন মিত্রর উপস্থিতির একাধিক ভিডিও ফুটেজ সামনে এসেছে। এই কারণেই ক্রেডিট দেব যে একটা বিন্দুকে কি করে সিন্ধুতে পরিণত করতে হয় এটা সুদীপ্ত সেন প্রমাণ করে দিয়েছে। আমরা আছি, ভালো করে কাজ করুন। রেখেছ বাঙালি করে মানুষ করেনি, অন্তত সুদীপ্ত সেন প্রমাণ করেছেন তিনি বাংলার বাইরে ভারতবর্ষের সর্বত্র সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা গ্রামীণ উত্তরবঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমি গর্বিত যে বিধানসভা থেকে মামাটি মানুষ আমায় সম্মানিত করেছেন, সেই বিধানসভা থেকে এই সারদা গ্রুপের উৎস এবং সেই বিধানসভা থেকে এরা প্রসারিত। এটাই একমাত্র নজির নয়, বিষ্ণুপুরে সারদার অনুষ্ঠানেও সংস্থার প্রশংসা শোনা গিয়েছিল মদন মিত্রের গলায়। একটা সুদীপ্ত সেন ৭৫,০০০ ছেলেকে কাজ করার সুযোগ করে দিয়েছে। আমি এলাকার বিধায়ক হিসেবে অত্যন্ত সামান্য মানুষ। আমি শুধু এইটুকুনি বলবো যে বিষ্ণুপুর এলাকার মধ্যে সারদা গ্রুপের কাজকর্ম করতে কোথাও যদি কোনো অসুবিধে হয়, কোনো আইনগত বাধা আসে, সেগুলো যাতে সব কিছু ঠিকঠাক করে মেনে সেই সমস্যাকে দূর করে সারদা গার্ডেনের কাজ করতে কোনো অসুবিধা না হয়, সেই ব্যাপারে আমরা নজর রাখব। সিবিআই যখন তার প্রাক্তন আপ্তসহায়ককে জেরা করে চলেছে, তখন মদন মিত্র শহরের একটি বেসরকারি নার্সিংহোমের স্যুটে।
বাপিকে সিবিআই এর জেরা প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া। 2011-12 সালে বাপি আমার আত্মসহায়ক ছিল। 2012 সালের শেষের দিকে আমি ওকে সরিয়ে দিই। যেহেতু সিবিআই তদন্ত করছে এবং বিষয়টা বিচারাধীন, তাই এ ব্যাপারে আমি কিছু বলবো না এবং দলের নির্দেশ ছাড়া আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। এদিকে বাপি করিমকে সিবিআই এর জেরায় কি বেরিয়ে আসে তার উপর রাজ্য রাজনীতির স্বাস্থ্য অনেকটা নির্ভর করছে। এবিপি আনন্দ। বাপি করিম, তাকে যখন যা প্রশ্ন করা হচ্ছে এক বা একাধিক ভিন্ন রূপী ভিন্ন ধর্মী উত্তর আসছে। ঠিক কিভাবে এই অসঙ্গতি আমাদের সামনে উঠে এসেছে ক্যামেরার সামনেও দেখুন। একই প্রশ্নের নানা উত্তর, কিছুক্ষণ আগে একরকম, কিছুক্ষণ পরে অন্যরকম। শুক্রবার ফের একবার সিবিআই এর জেরার মুখে পড়ার আগে মদন মিত্রের প্রাক্তন আত্মসহায়ক বাপি করিমের অসঙ্গতিপূর্ণ উত্তর ঘিরে বিভিন্ন মহলে তৈরি হয়েছে ধোঁয়াশা, সন্দেহ। সিবিআই সূত্রে খবর, প্রায়ই সারদার সদর দফতর মিডল্যান্ড পার্কের অফিসে যেতেন মদন মিত্রের প্রাক্তন আত্মসহায়ক বাপি। সেখান থেকে প্যাকেজ নিয়ে বের হতেন, কিন্তু এদিন তাকে মিডল্যান্ড পার্কের অফিসে যেতেন কিনা প্রশ্ন করাতেই এক একবার এক এক রকম উত্তর দিলেন। মানে আপনি কি মিডল্যান্ড পার্কের অফিসে যেতেন? হ্যাঁ, একবারই গেছেন? বাপি করিমের দাবি, মিডল্যান্ড পার্কের অফিসে তিনি গিয়েছিলেন আমন্ত্রণ পত্র দিতে, কিন্তু সারদার সদর দফতরে আমন্ত্রণ পত্র দিতে কে পাঠিয়েছিলেন তাকে, এই প্রশ্নেরও দুবার দুরকম উত্তর দিলেন মদন মিত্রের প্রাক্তন আত্মসহায়ক। আমাদের বিভিন্ন প্রোগ্রামের চিঠি থাকে। এই যে লক্ষ্মীনারায়ণ মন্দিরটা হেলে পড়েছিল, এই মন্দিরে স্বামীজিকে 1 কোটি টাকা ডোনেশন করেছিল এই কোম্পানিটা। বাপি করিমের দাবি, যে অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র নিয়ে তিনি সারদার মিডল্যান্ড পার্কের অফিসে গিয়েছিলেন, সেই অনুষ্ঠানে মদন মিত্র বিন্দু থেকে সিন্ধুর কথা বলেছিলেন। মন্দিরে ডোনেশন করার জন্য স্বামীজি মন্ত্রী মদন মিত্রকে ইনভাইট করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আর এই ডোনেশনটা দেন ওই সারদা কোম্পানির কর্ণধার সুদীপ্ত সেন। সেই অনুষ্ঠানে উনি গিয়েছিলেন, সেই অনুষ্ঠানে উনি বলেছিলেন বিন্দু থেকে সিন্ধু। ঠিক কি বলেছিলেন মদন মিত্র? এই কারণেই ক্রেডিট দেব যে একটা বিন্দুকে কি করে সিন্ধুতে পরিণত করতে হয় এটা সুদীপ্ত সেন প্রমাণ করে দিয়েছে। আমরা আছি, ভালো করে কাজ করুন। মদন মিত্রের প্রাক্তন আত্মসহায়কের মুখে নানা ধরনের উত্তর শুনে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। তাদের প্রশ্ন, একই প্রশ্নের এক একবার এক এক রকম উত্তর কেন দিচ্ছেন বাপি করিম? ভয়ে নাকি পরিকল্পনা করে? তার কোন উত্তরটা সত্যি? বাপি করিম কি কিছু লুকোতে চাইছেন? মদন মিত্রর প্রাক্তন আত্মসহায়ক কি কাউকে বাঁচাতে চাইছেন? বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন। প্রকাশ সিংহ, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। বিমলবাবুর কাছে যাব। বিমলবাবু, এই মুহূর্তে তদন্ত যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে এখনও তো সিবিআই কোনো প্রেস কনফারেন্স করেনি এবং শুধু ডাকাডাকির প্রক্রিয়া, তাতেও রাজনীতির সঙ্গে যুক্ত মানুষরা, মানে যারা এখনো পর্যন্ত ডাকা হয়েছে তারা সামান্যই যুক্ত, সবে ছোঁয়া হয়েছে। এখন থেকে রাজনৈতিক কি কোনো একটা রাজনৈতিক কৌশল শাসক দলের যে এরপর কেন্দ্রে বিজেপি সরকার, সিবিআই রাজনৈতিকভাবে প্রভাবিত, এইটা বলার প্রক্রিয়াটা কি শুরু হয়ে গেল গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে মুকুল রায়ের পর? না, সিবিআই রাজনৈতিকভাবে প্রভাবিত বা সিবিআই রাজনীতি করে এই অভিযোগটা নতুন নয়। অভিযোগের সারবত্তা আছে কিনা সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আপনি যদি ভারতীয় রাজনীতি ভালো করে স্টাডি করেন দেখবেন দীর্ঘদিন ধরে
না, এটা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সিবিআই তদন্তের দাবি করতেন বিরোধী নেত্রী হিসেবে, তখনও ছিল, তার আগে থেকেই ছিল, তার আগে থেকে ছিল। আমি তো আগে বলবো যতদিন থেকে রাজনীতিটা মোটামুটি বুদ্ধিশুদ্ধি হয়েছে, একটু বুদ্ধিটা পেকেছে, জানতে শিখেছি, সেটা হচ্ছে ব্যারাকপুরে সঞ্জীব তীর্থঙ্করের একটা নিরীহ মার্ডার, একদম সেই মার্ডার কেসে সিবিআই তদন্ত দাবি করেছিল বিরোধীরা। তৎকালীন সরকার তারা কিন্তু কিছুতেই সিবিআই চায়নি, ওটা তার নিরীহ মার্ডার কেস ছিল, তার জন্য সুপ্রিম কোর্ট অব্দি গিয়েছিল, কিন্তু সিবিআই আটকেও দিয়েছিল সিবিআই, কিন্তু সুপ্রিম কোর্ট রাজি হয়নি দিতে। অর্থাৎ সিবিআই এলে আমার অটোনমিতে হাত পড়ছে, এই যে লড়াই, এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি বহুদিন ধরে দেখে আসছে, এটা নতুন কোনো কথা না, বহুদিন ধরে দেখে আসছে। এর একটা কারণ কি আপনাকে বলি, আমি যতটুকু রাজনীতিতে বুঝতে পেরেছি, কেন্দ্রে যারা ক্ষমতায় আছে, রাজ্যে অন্য দল ক্ষমতায় আছে, এটা ৭৭ থেকে কিন্তু চলছে। ন্যাচারালি কেন্দ্র এবং এই রাজ্যের দুটো দল তারা কিন্তু পরস্পরকে সন্দেহের চোখে থাকে, বিশেষত রাজ্যের দলগুলো, তারা ভয় পায় যে কেন্দ্রের এই সিবিআইকে দিয়ে বোধহয় আমার বিরুদ্ধে লাগানো হবে, এবং সিবিআইকে লাগানো হয় এই অভিযোগ মুলায়ম সিং যাদব প্রকাশ্যে করেছেন যে আমার বিরুদ্ধে সিবিআই লাগানো হয়েছিল। এটা পাল্টা প্রশ্ন করা যায়, তোমার যদি ত্রুটি না থাকে তুমি এত চিন্তা করো কেন? যাই হোক, তো এই সিবিআইকে নিয়ে চিন্তা ভাবনা এইরকম রয়েছে, এখন সেটা চলছে এবং এটা আরো চলবে হয়তো। তার কারণ হচ্ছে যে সিবিআই যে রাজনৈতিক সত্তা নয়, এটা সম্ভবত কেন্দ্রীয় সরকারও ঠিকঠাক আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি। এই নতুন সরকার কিভাবে প্রমাণ করে তার উপর নির্ভর করছে। তা নইলে সিবিআই কে আমার বন্ধু রাগ করতে পারে, কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন তো বিজেপি বারবার বলতো, সিপিএম একাধিকবার বলে, কিন্তু পাশাপাশি ইউপিএ 1 আর 2 মিলিয়ে একাধিক কেসে সিবিআই এর যা তথ্য প্রমাণ, যা চার্জশিট, তাতে একাধিকবার কংগ্রেসের নেতা মন্ত্রীরা বিড়ম্বনায় পড়েছেন। না, পড়েছেন তো। এই যে সিবিআই সারদা নিয়ে তদন্ত করছে, ইতিমধ্যে আসাম বা আমাদের উড়িষ্যাতে সিবিআই কয়েকজনকে ধরে চলে, সেই সেন্সে পশ্চিমবঙ্গে কিন্তু নেতা মন্ত্রী গায়ে কারো গায়ে হাত পড়েনি এখনো পর্যন্ত। ভবিষ্যতে কি হবে আমি ভবিষ্যৎবাণী করতে পারবো না, কিন্তু এখনো পর্যন্ত যাদের তদন্ত করা হচ্ছে, ডাকা হচ্ছে, তারা নিতান্তই একেবারে মিনস, যাকে বলে একেবারে নিচু তলাকার লোক, সেই অর্থে খুব বিরাট প্রভাবশালী কাউকে তারা ধরে। আমরা কিন্তু বিজেপি ব্যুরো অফ বলিনি না, কারণ সিবিআই তে তো ওটা বিজেপি আসছে না, কংগ্রেস হয় না, যাই ওটা হয় না, এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক ভাবনা চিন্তা থাকবে এবং সেটা চলবে। কিন্তু এখানে প্রশ্ন আমি আরেকটা জায়গায় একটু যেতে চাইছি, এই যে দুর্নীতির ব্যাপকতা দেখে এবং সিবিআই এর কর্তার কথা যেটা আপনারা বললেন, আপনাদের রিপোর্ট আপনারা যখন পেয়েছেন, নিশ্চয়ই আমি সত্যি বলেই ধরে নিচ্ছি, বা সত্যি না, আমরা বলছি যে সিবিআই তদন্ত করেছে, সিবিআই সূত্রে এটা খবর, সেই সূত্রটা আমি মেনে নিচ্ছি, হ্যাঁ এক্স্যাক্টলি, এবং সত্যি না মিথ্যা সিবিআই তদন্তে উঠে আসবে, কিন্তু সিবিআই সন্দেহ, যাই হোক আপনাদের ভিত্তিতেই আমি কথাটা বলছি, কিন্তু কথাটা আপনাদের সোর্স ইউজ করছি, ডেফিনেটলি, কারণ কোথাও কোনো সমস্যা হলে আপনাদের রেফার করি কথা বলছি, আমরা দায়িত্ব নিই, ঠিক আপনাদের রেফার করি কথাটা বলছি, যে সিবিআই, সেবি বা আরবিআই তাদের এই যে কিছু কিছু কর্মকর্তা যুক্ত হয়ে যাচ্ছেন, এর ফলে একটা মারাত্মক জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি। সেটা হচ্ছে যে সংস্থাগুলোর উপর আমরা নানা কারণে নির্ভরশীল। সিবিআই চাওয়া হয়েছিল কেন? যারা যারা সিবিআই চাইছিল তারা নানা কারণে চাইছিল। তার এক নম্বর হচ্ছে সিবিআই তদন্তটা ব্যাপক ভিত্তিক হতে পারে, সিট হয়তো ওটা পারবে না। পশ্চিমবঙ্গ সরকারের ভাবনা ছিল সিট পারবে, কিন্তু অনেকে বলছিল পারবে না। না, আরেকটা অভিযোগ আছে, আমি পাশাপাশি আরেকটা অভিযোগও বলে নি, সেটা হচ্ছে সিট এখানে যে তদন্ত করেছে, যেটা বিরোধীদের বক্তব্য, যা তথ্য প্রমাণ নষ্ট করেছে, বিরোধীদের বক্তব্য, হ্যাঁ না, এই জন্যই উড়িষ্যা বা আসামে অনেক দ্রুততার সঙ্গে রাজনীতিবিদদের কাছে পৌঁছানো যাচ্ছে, কারণ সেখানে কোনো সিট তথ্য প্রমাণ নষ্ট করেনি, এখানে করেছে। এটা উঠে আমি তথ্য প্রমাণ নষ্ট হয়েছে কিনা সেটা সিবিআই রিপোর্টে তো পাওয়া যাবে। একটা দুটো না, অসহযোগিতা আছে, আজকেও কোর্টে সিবিআই বলেছে, ওটার একটা বেসিস আছে, ওরা কোর্টে বলেছে চরম অসহযোগিতার কথা বলা হয়েছে, না আমি খালি আজকেও বলা হয়েছে। বিমলকে মনে করিয়ে চাই যে যেরকম একটা অদ্ভুত দ্রুততার সঙ্গে মাঝরাত্রিরে এসে ভল্ট ভাঙা হয়েছিল, ব্যাংকের লকার ভাঙা হয়েছিল, সেটার কোনো সিটের তরফ থেকে, সেটার কিন্তু কোনো কারণ এখন পর্যন্ত সিট বলতে পারেনি, রাজ্য সরকার বলতে পারেনি যে মাঝরাত্রিরে কেন ব্যাংকের লকার খুলতে। কিন্তু তথাগতটা তার সঙ্গে আপনাকে এটাও মনে করিয়ে দিই, সেই অর্ডারটা কিন্তু কোর্ট থেকে আনা হয়েছিল। তাছাড়া লকার ভাঙবে কি করে? স্টেট গভর্নমেন্টকে সিটকে পরিষ্কার বলেছে যে কি করে উইদাউট দ্য পারমিশন অফ সিট কোর্ট রাজ্য সরকারের হাতে এটা হ্যান্ড ওভার করছে রিপোর্ট, সেটা আপনি বলুন। আরে যেমন সিটকে কোর্ট অর্ডার দিয়েছিল এটা ইনভেস্টিগেশন করতে, এবার রাজ্য সরকার সেখানে প্রভাব খাটিয়ে সেই রিপোর্ট তার আগে নেয়,
যেটা ওরা কোর্টকে জমা দেওয়ার কথা ছিল। আমি সেই আলোচনায় যাই না, আমার কথা বুঝতেই পারছি না। যাই কি বললেন বুঝতে পারছি না। আমি যেটা বলছি পরিষ্কার কোর্টের কাছ থেকে হুকুম নিয়েছিল এবং নিয়ে যে জিনিসগুলো লকার থেকে বার করেছিল সেগুলো ওদের কর্তব্য ছিল কোর্টকে দেয়া, কিন্তু কোর্টকে না দিয়ে তারা রাজ্য সরকারকে দিয়েছিল। কেন দিয়েছিল এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। কিন্তু সেটা বলছি সেটা হচ্ছে ওরা কোর্ট থেকে অর্ডারটাও নিয়ে এসেছিল। আমি ডিফেন্ড করার জন্য ওদের অর্ডার ছাড়া তো লকার খোলাই যাবে না। বিকেলে অর্ডার দিয়েছিল, সন্ধ্যাবেলা অর্ডার নিয়ে লকার ভাঙা হয়েছিল এবং সেই সময় যা পড়েছিলাম সেটা হচ্ছে সংবাদ মাধ্যমেই এসেছিল, বলেনি যে পুরো ব্যাপারটা নাকি ভিডিও রেকর্ডিং করা আছে। আমি জানি না সেই ভিডিও রেকর্ডিং আছে কিনা। আমার বক্তব্য স্পষ্ট, এখানে এই দুর্নীতির যেভাবে ছড়াচ্ছে চারদিকে, ইভেন 2-3 দিন আগে একটা খুব সর্বভারতীয় কাগজের পশ্চিম বাংলার যে এডিশন, সেখানে দেখলাম বাংলা এডিশনে যে এই যে আগরওয়ালদের কথা বলছেন, তারা এমন বিখ্যাত ব্যবসায়ী কিছু নয়। নাম শুনেছি, কিন্তু এমন তো টাটা বিড়লার মতো ব্যবসায়ী হয়ে যাননি। কিন্তু বাম আমলে যখন রাজারহাট তৈরি হলো, 100 একর জমি বিনা টেন্ডারই দেওয়া হয়েছে, কাগজে বেরিয়েছে, কথাটা আমার নয়। এবং সেই বলেনি, বলে শেষ করি, তারপর আপনি উত্তর দেবেন। বলেনি বলেনি সে কাউন্টার রিপোর্ট আপনিও বড্ড পছন্দ মতো পছন্দ মতো বলবই। আপনাদের কাগজ যেরকম পছন্দ মতো বলেন, সবাই করে, সকলেই পছন্দ করে। আপনার কাগজ মোটেই ভালো না, কারণ সেদিন আপনাদের কাগজে লিড নিউজ ছিল সিবিআই তদন্ত করছে মদন মিত্র হসপিটালে। আমার এটা খুব অরুচিকর মনে হয়েছে এই খবরটা। যেমনি কাগজ সেমনি তার তথ্য দেবে, আমার তো কিছু বলার নেই। এটা খুব অরুচিকর মনে হয়েছে, আপনাদের এই তথ্যটা অরুচিকর ছিল। মেডিকেল বুলেটিন এখনো পর্যন্ত না শুনুন, আমি আপনাদের রুচি নিয়ে প্রশ্ন করি। আমার রুচি নিয়ে আপনি একজন অসুস্থ রুচিহীনতা বলেই মনে করি। সেখানে রাজারহাটে 100 একর জমি পেল বিনা টেন্ডারে। 2 নম্বর, এই যে আগরওয়ালের কথা বলছেন, সন্ধীর আগরওয়াল, সংস্থা বানিয়েছিল। সেই সংস্থা যেদিন উদ্বোধন হলো, পশ্চিমবঙ্গে তৎকালীন রাজনীতির বেশ কিছু হুজ হু ওখানে হাজির হয়েছেন। অর্থাৎ এই সমস্ত ব্যক্তিরা কিন্তু ক্ষমতার অলিন্দে ঘুরে বেড়ায়। এমন নয় যে তারা শুধুমাত্র একটি দলেই ঘুরে বেড়ায়, যে যখন ক্ষমতায় থাকে তার কাছেই যায়। এবং কোনো রাজনৈতিক দল বলতে পারবে না যে তার সমস্ত নেতা বা কর্মী একেবারে গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা। এরা যাবে এবং সম্ভবত এই ঘটনা ঘটতেই থাকবে। আমাদের এখান থেকেই ভাবতে হবে যে দুর্নীতিটাকে ঠিক কোন জায়গায় আটকে রাখা যায়। কারণ সিবিআই, সেবি, রিজার্ভ ব্যাংক প্রত্যেকে যদি জড়ায়, আমরা যাব কার কাছে? আমি এই কারণে কিছু ব্যক্তি যদি জড়ায়, তাহলে একটা কথা বলি যে বিমলবাবু যেটা বলেছিলেন শেষ পর্যন্ত ঠিকই বলছিলেন। শেষের দিকে জিনিসটাকে গুলিয়ে দিলেন কেন? যে সেবি, আরবিআই, এই সমস্ত আমরা তাদের কাছেই যেতে হবে, তাদেরই খুঁজে বার করতে হবে, তাদের মধ্যে যেতে হবে। এখানে আমার কথাটা শুনুন, শেষ করতে দিন। এখানেই একটা প্রশ্ন, বোধহয় এই দায়িত্ব আপনাদের নিতে হবে। এই সংস্থাগুলির বোধহয় সংশোধনের প্রয়োজন হয়েছে। এই সংস্থাগুলির সংশোধন করার দরকার হয়েছে। যে সংস্থা মানুষ চালায়, সে সংস্থা মানুষ সংশোধন কনস্ট্যান্ট ভিজিলেন্সের দরকার হয়েছে। কোনো সন্দেহ নেই, ভারতবর্ষের রাজনীতিরও সংশোধন প্রয়োজন। এটা নিয়ে সংশয় লোকেদেরও সংশোধন, কোনো সংশয়ের জায়গা। তবে এই রাজনৈতিক চর্চা যেটা আপনি বললেন, এই চর্চা এখন চলবে। আপাতত আমি ইস্ট বেঙ্গল ক্লাব ধরা পড়ছে সেটাও দেখতে হবে, মানে ঘুলিয়ে দেওয়া ঠিক রাইট। আমি মাঠের কথায় আসবো। নিতু সরকারের প্রসঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের কিছু কর্তার ভূমিকা কিন্তু আবার সিবিআই তদন্তের মধ্যে রয়েছে এবং একাধিক কর্তার নাম নিতু সরকার তার জেরায় বলেছেন। ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে কি এই ধোঁয়াশা? কেন এই ধরনের কোটি কোটি মানুষের আবেগ যুক্ত আছে? এই রকম একটা ক্লাব কর্তাদের সরাসরি একজন অভিযুক্তর পাশে দাঁড়ানোর প্রয়োজন, তাকে যাবতীয় রকম সাহায্য করা, এমনকি রক সাপোর্ট দেওয়ার কথা, রক সলিড সাপোর্ট দেওয়ার কথা বারবার উচ্চারণ করার কি প্রয়োজন? সমর্থকরা সে প্রশ্নও তুলেছেন। দেখুন। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। বাঙালি মানেই ফুটবল, তাই বাঙালির আস্থা অর্জনে ময়দানে দেদার টাকা ঢেলেছিল সারদা। নিপুণ হাতে সবুজ গালিচায় প্রতারণার জাল বুনেছিলেন সুদীপ্ত সেন।
ইস্টবেঙ্গলের অন্যতম স্পন্সর ছিল সারদা। শুধু ইস্টবেঙ্গলই নয়, 1 বছরের জন্য মোহনবাগানকেও স্পন্সর করেছিলেন সুদীপ্ত সেন। এছাড়াও সারদার স্পন্সরশিপের তালিকায় ছিল ভবানীপুর ক্লাবও। শুধু সারদাই নয়, রোজ ভ্যালি, এনভিডি, প্রয়াগের মতো সংস্থা ময়দানে প্রচুর টাকা ঢালে। ইস্টবেঙ্গলের কো স্পন্সর ছিল রোজ ভ্যালি। আর ময়দানে বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের রমরমায় বদলে যায় ফুটবলের ছবিটা। খেলার তেমন কোনো উন্নতি চোখে না পড়লেও বাড়িয়ে দেওয়া হয় ফুটবলারদের চুক্তির টাকা। অনেকে তাই বলেন, এইসব সংস্থার সৌজন্যে ময়দানে রীতিমতো টাকা উড়ত, আর সেই টাকাতেই ফুলে ফেঁপে ওঠে ময়দানের একাধিক ক্লাব। আরও স্পষ্ট করে বললে, ফুলে ফেঁপে ওঠেন ক্লাব কর্তারা। এটা যে নেহাতি কথার কথা নয়, সারদা কেলেঙ্কারিতে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের গ্রেফতারিতে তা স্পষ্ট। এমনকি বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের কর্তারাও একসময় ময়দানের নিয়ন্ত্রক হয়ে বসে। এনভিডির কর্ণধার শৈবাল হাজরা মোহনবাগান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। এনভিডি আবার চার্চিল ব্রাদার্সেরও স্পন্সর ছিল। অভিযোগ, 7 কোটি টাকার চুক্তি সই হলেও ক্লাবকে দেওয়া হয়েছিল মাত্র 1.5 কোটি টাকা। তাই এনভিডির বিরুদ্ধে আদালতে যাওয়ার চিন্তাভাবনা করছে চার্চিল ব্রাদার্স। এনভিডির বিরুদ্ধে একই অভিযোগ তুলেছে আইপিএল এর দল কিংস 11 পাঞ্জাব। বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের ফাঁদে পা দিয়ে বিপাকে সিকিম ইউনাইটেডও। ইউরো গ্রুপের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি সই হলেও ক্লাবকে পুরো টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ। শুধু স্পন্সরশিপই নয়, ফুটবল ক্লাবের মালিকানাও রয়েছে এই ধরনের সংস্থার হাতে। ইউনাইটেড স্পোর্টসকে কিনে নিয়েছে প্রয়াগ, ক্লাবের নাম বদলে হয়েছে প্রয়াগ ইউনাইটেড। ক্রীড়া প্রশাসকদের মতে বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের স্পন্সরশিপ ছাড়াও ক্লাব চালানো যায়। এইসব সংস্থার রমরমায় ময়দানে কালির দাগ লেগে গিয়েছে বলে মত বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিবের। তো কালির দাগ হলে লোকে সন্দেহ প্রকাশ করবে, কোনো ক্লাবের কোনো রকমভাবে যদি কোথাও উন্নতি হয় লোকে ভাববে নিশ্চয়ই কোনো চিট ফান্ড থেকে বা জায়গা থেকে নিয়ে আসছে। যদি দেখা যায় যে ক্লাবের নাম করে কিছু টাকা তুলে সেটা ক্লাবের বাইরে অন্যত্র খরচা করা হচ্ছে বা অন্যভাবে ব্যয় করা হচ্ছে, সেটা নিশ্চয়ই অন্যায়। আগামী রবিবার মরশুমে প্রথম মুখোমুখি ইস্টবেঙ্গল মোহনবাগান। পাড়ায় পাড়ায় অলিতে গলিতে তা নিয়েই আলোচনা হওয়ার কথা, কিন্তু সারদাকাণ্ডে ময়দান যোগে পাল্টে গিয়েছে আলোচনার বিষয়। লজ্জায় মাথা হেঁট ফুটবল প্রেমীদের। কুন্তল চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। আমি তাপসবাবুর কাছে যাব। তাপসবাবু, যে বাঙালি ছেলে পায়ে কোনোদিন ফুটবলও ছোঁয়ায়নি, জীবন পল্টুর কথা নিঃসন্দেহে ছোটবেলায় সে শুনেছে। ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে এই রকমভাবে ঐতিহ্যের সঙ্গে জড়িত, মানুষের আবেগ ভালোবাসার সঙ্গে জড়িত সেই পল্টু দাসের বাড়িতে কালকে রেড হলো। যার জন্য হলো ইস্টবেঙ্গল ক্লাবের খুব দরকার ছিল কর্মকর্তাদের তাকে ওই রক সলিড সাপোর্ট দেয়া, একেবারে পাশে এসে দাঁড়ানো। বলাই যেত যে আইনের পথে চলবে, ক্লাবের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। দেখুন, এখন কেঁচো খুঁড়তে তো সাপ বেরিয়ে পড়তে পারে। দেবব্রত সরকার এবং সুদীপ্ত সেন ইস্টবেঙ্গল ক্লাবকে যেই টাকাটাই দিয়েছে, সেই টাকাটা সুদীপ্ত সেন বলছেন 5 কোটি টাকা দিয়েছি, দেবব্রত সরকার বলছেন 3 কোটি টাকা দিয়েছি। আজকে কথা হচ্ছে এন্টার 40 কোটি টাকার দায়িত্বটা ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে নিচ্ছে। আজকে ইস্টবেঙ্গল ক্লাবের সচিব বলছেন আমরা মানে আমাদের সমস্ত কিছু এফোর্ট দেবব্রত সরকারের জন্য দেব। উনি দেবার কে? উনি এমন মানে কথাবার্তা বলেন, ওনার মেম্বার সাপোর্টার এবং প্লেয়ারদের সম্পর্কে। প্লেয়ারদের কখনো ভিত্ত বলছেন, মেম্বারদের বলছেন ভিখারি, তাদের কি হিসেব দেব? এই কল্যাণ মজুমদার ইস্টবেঙ্গল ক্লাবের সচিব, আপনি দেখবেন বিভিন্ন সাংবাদিকদের মুখেও শুনেছি এবং সাপোর্টার মেম্বারদের কাছেও শুনেছি, প্রত্যেকের সাথে দুর্ব্যবহার করেন। ওনার মতন লোকের পাড়ার ক্লাবে ব্যক্তি আলোচনা যাবেন না, তিনি এখানে উপস্থিত নেই। পাড়ার ক্লাবে আমি নীতিগতভাবে খুব ইস্টবেঙ্গল ক্লাব অন্যায় করছে। তো আমি আসবো আপনার কাছে। আগে যে প্রশ্নটা আমরা তুলেছিলাম যে পল্টু দাসের বাড়িতে রেড হওয়াটা নিঃসন্দেহে খুব সম্মানের বিষয় নয়। যে মানুষটি তার গোটা জীবনটি একটা ক্লাবের জন্য, তার ক্লাবের ভালোর জন্য, ক্লাবের সব দিক থেকে সমৃদ্ধির জন্য চেষ্টা করে গেলেন, তার নাম আজ কলঙ্কে জড়ালো কেন? দায় কাদের? সেই প্রশ্ন তুলছেন সমর্থকরা। তিনি ছিলেন মাঠের বাইরে লাল হলুদ শিবিরের সেরা সেনাপতি, কারো দাদা, কারো বন্ধু, কারো কাছে অভিভাবক। তার মন জুড়ে ছিল ময়দান, মনের রং ছিল লাল হলুদ। সবসময় ক্লাব নিয়েই ভাবতেন। এহেন ইস্টবেঙ্গল কর্তা প্রয়াত পল্টু দাসের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। অনেকেই বলছেন দেবব্রত সরকারের জন্যই মৃত্যুর পর পল্টু দাসের গায়ে কালি লেগে গেল।
পল্টু দাসের পরিবার মনে করে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের গ্রেপ্তারে কালিমালিপ্ত হয়েছে ক্রীড়া প্রশাসন। ব্যাপারটা সাবজুডিস, ক্লাব কেসে তার পাশে দাঁড়াচ্ছে, কি ডকুমেন্টস নিয়ে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে সেটা তাদের ব্যাপার, তারা জানে। আজকে তার পরিবারের লোক হিসাবে যে এটা আমাদের কাছে খুব বেশি অসম্মানজনক একটা ব্যাপার, যে মানুষটি মারা গেছেন যিনি এগুলোর বিন্দু বিসর্গ জানতেন না, সেই মানুষটির নাম ক্রমান্বয়ে উঠে আসছে এই ইস্যুকে কেন্দ্র করে। এটা আমাদের কাছে খুব শক্ট, আমাদেরকে শক্ট করছে এই ব্যাপারটা। দেবব্রত সরকারের বিরুদ্ধে প্রয়াত পল্টু দাসের ভাই সরব হলেও ইস্টবেঙ্গল ক্লাবের কোনো কর্তা কিন্তু এখনো সেই সাহস দেখাতে পারেননি বা দেখাননি। প্রথম থেকেই তারা নিতুর পাশে। পল্টু দাসের গায়ে কালি লাগার পরও তাদের অবস্থান বদলায়নি। অথচ এই পল্টু দাসের নেতৃত্বেই ইস্টবেঙ্গল নানা সময় এমন দল বানিয়েছে যা ক্লাবকে দিয়েছে একের পর এক ট্রফি। পল্টু দাসের নেতৃত্বে অন্য দল থেকে একাধিকবার এমনভাবে প্লেয়ার ছিনিয়ে এনেছে ইস্টবেঙ্গল, যার গল্প আজও ময়দানে কান পাতলেই শোনা যায়। লাল হলুদের সেই প্রিয় পল্টু দাসের গায়ে কালি লাগানো সত্ত্বেও কিভাবে দেবব্রত সরকারের পাশে দাঁড়ান লাল হলুদ কর্তারা? তাদের কাছে কি ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাস সাফল্যের থেকেও নিতু বেশি প্রিয়? ইস্টবেঙ্গল সমর্থকরাই এই প্রশ্ন তুলছেন। কুন্তল চক্রবর্তী ও রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। তাপসবাবু, যেটা পল্টু দাসের ভাই তিনি নিজে বলছেন যে এইভাবে তার দাদার নাম কেন কলঙ্কে জড়ালো, ইস্টবেঙ্গল ক্লাব এটা থেকে দূরত্ব বজায় রাখতেই পারত। অবশ্যই রাখতে পারত। তার কারণ হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের হাজার হাজার সভ্য সমর্থক আজকে ইস্টবেঙ্গল ক্লাবটাকে কোথায় নামিয়ে আনলো, এইটা ইস্টবেঙ্গল ক্লাবের বর্তমান কর্তারা মাথায় কেন রাখছেন না আমার মানে মানে আমার নিজের খারাপ লাগছে আজকে পল্টু দাসের নাম জড়িয়ে যাওয়ায়। আজকে পল্টু দাস উনি আজকে বেঁচে নেই। আজকে ওনার বাড়িতে সিবিআই রেড করেছে গতকাল। আজকে ওনার বাড়িতে এই ঘটনাটা না ঘটালেই পারতেন। তো আজকে উনি যেটা করেছেন ওনার ব্যক্তিগত দায়িত্বে করেছেন দেবব্রত সরকার। ইস্টবেঙ্গল ক্লাব যেইভাবে ওনাকে সাপোর্ট দিচ্ছে তাহলে ধরে নিতে হবে ইস্টবেঙ্গল ক্লাবের এন্টায়ার কমিটি এর সঙ্গে যুক্ত। তার কারণ এদের কারোর কোনো অধিকার নেই ইস্টবেঙ্গল ক্লাবের সম্মানটা মাটিতে নামিয়ে আনার। আজকে করা উচিত যে উনি অনেক বহু বছর আগেই আর কি মারা গেছেন পল্টুবাবু, হ্যাঁ সেটা ক্লারিফাই করা উচিত। কারণ কি এটা না যে যখন এই ঘটনাগুলি হয়েছে 2011, 2012, 2013 তখন ওনার বাড়িতে গিয়ে এটা একদম ইউটিলাইজ করা হয়। আমি আবার তদন্তের কথা আসবো, অবশ্যই মহিদুলের কাছে আসবো। তার আগে আপনাদের দেখাবো সুদীপ্ত সেন, দুজন গাড়ির চালক, অত্যন্ত বিশ্বস্ত, এবং তাদের যে স্বীকারোক্তি তারা সিবিআইতে দিয়েছে তাতে খুব স্পষ্টভাবে উঠে এসেছে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার কথা। দেখুন সিবিআইর কাছে কি তথ্য রয়েছে। নেতার হফতা উসুলি। হফতা উসুলি শব্দটা বাঙালি সাধারণত বলিউডি ছবিতে শুনে থাকলেও সারদাকাণ্ডে নাকি এরকম এক নেতার খোঁজ পেয়েছে সিবিআই, যিনি সপ্তাহে সপ্তাহে পৌঁছে যেতেন সারদার মিডল্যান্ড পার্কের অফিসে, হপ্তা নিয়ে ফিরে আসতেন। আবার কখনো কখনো হপ্তা পৌঁছে যেত তাঁর বাড়িতেও। ড্রাইভার মারফত সুদীপ্ত সেন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির বাড়িতে কিংবা তাঁদের বলে দেওয়া জায়গায় টাকা পাঠাতেন। এই দাবি সারদাকর্তা নিজেই করেছেন। তদন্তে নেমে সিবিআই এর হাতেও এরকম নানা তথ্য উঠে আসছে। সিবিআই সূত্রে খবর, সারদা কর্তার এক ড্রাইভার গোয়েন্দাদের কাছে লিখিত বয়ানে জানিয়েছেন তিনি নিজে খামে করে এক হেভিওয়েট নেতার বাড়িতে নিয়মিত টাকা দিয়ে আসতেন। আবার সারদার মিডল্যান্ড পার্কের একাধিক কর্মী জানিয়েছেন ওই নেতা নিজেও মাঝে মধ্যে আসতেন সারদার অফিসে, কিছুক্ষণ পর বেরিয়ে যেতেন। কিন্তু সেই নেতার অফিসে আসা যাওয়ার কোনো ভিডিও ফুটেজ সিবিআই হাতে পায়নি। কারণ তাৎপর্যপূর্ণ বিষয় হলো সারদার অফিস থেকে সমস্ত সিসিটিভি ক্যামেরা খুলে ফেলার নির্দেশ দিয়েছিলেন সুদীপ্ত সেন নিজেই। সুদীপ্ত সেন যখন ভাড়া নিয়েছিলেন তখন বাড়িটিতে 8টি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, কিন্তু 2011 সালে সেসব খুলে ফেলা হয়। কিন্তু কেন? অনেককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই মনে করছে সারদার মিডল্যান্ড পার্কের অফিসে প্রায়ই প্রভাবশালী রাজনীতিকরা আসতেন। তারাই সিসিটিভি ক্যামেরাগুলি খুলে নেওয়ার জন্য সুদীপ্ত সেনের ওপর চাপ তৈরি করেছিলেন। তারা চাইতেন না সারদার অফিসে আসার কোনো প্রমাণ রাখতে। সেই মতোই সুদীপ্ত সেন মিডল্যান্ড পার্কের অফিস থেকে সিসিটিভিগুলি খুলে ফেলেন। এবিপি আনন্দ। বারবার গতকাল থেকে বিভিন্ন সর্বভারতীয় চ্যানেলেও আসছে বাপি করিমের কথা। কে এই বাপি করিম? কি করে তার রাজনৈতিক উত্থান হলো? পৌঁছে গেলেন একেবারে মন্ত্রীর পাশে। দেখুন।
তদন্তকারীরা এখন কান টানছেন, কারণ কান টানলেই মাথা আসবে। সারদাকাণ্ডে সিবিআই তদন্তের গতি প্রকৃতি দেখে এখন বিরোধীরা একথাই বলছেন। অনেকে কটাক্ষের সুরে প্রশ্ন করছেন, বাপি করিম কান হলে মাথা কে? কিন্তু কে এই বাপি করিম? রেজাউল ওরফে বাপি করিম মদন মিত্রর দীর্ঘদিনের ঘনিষ্ঠ বলে পরিচিত। রাজনৈতিক মহলে খবর, মদন মিত্র যখন কংগ্রেসে ছিলেন তখন থেকেই তাঁর সঙ্গী বাপি। মদন মিত্র দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বিধায়ক থাকাকালীন তাঁর ছায়াসঙ্গী হয়ে উঠেছিলেন তিনি। এরপর মদন মন্ত্রী হলে বাপি হন তাঁর আপ্তসহায়ক। পরে আপ্তসহায়কের পদে আর না থাকলেও তাঁর সঙ্গে মদন মিত্রর ঘনিষ্ঠতা অবশ্য এতটুকুও কমেনি বলেই দাবি করেন অনেকে। একাধিকবার তাকে দেখা গিয়েছে নবান্নে, পরিবহন মন্ত্রীর ঘরেও তাকে অবাধে যাতায়াত করতে দেখেছেন অনেকেই। বিরোধীদের দাবি 2010 থেকে 2012 এই 2 বছরেই তৃণমূলের উত্থানের সঙ্গে সমান তালে ফুলে ফেঁপে ওঠেন বাপি করিম। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই 2 বছরেই সারদার রমরমাও ছিল নজর কাড়া। সূত্রের খবর, মোমিনপুরে আগে যে বাড়িতে বাপি করিম থাকতেন সেটা এখন প্রাসাদ। 2টি গাড়ি, শেভরলে, মারুতি। এই বছর দুয়েকের মধ্যে বাপি বেশ কিছু জায়গায় জমিও কেনেন। একাধিকবার বিদেশেও গিয়েছেন তিনি। এই বিশাল পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি বাপির হলো কোথা থেকে? তিনি কত টাকা আয় করতেন? সূত্রের খবর, বাপি করিমের 2টি স্কুল আছে, ভবানীপুর ও বালিগঞ্জে, কিন্তু কোনোটাই নাকি লাভজনক নয়। আর তা যদি সত্যি হয় তাহলে প্রশ্ন, বড় বাড়ি, দামি গাড়ি, বিদেশ ভ্রমণ, এত টাকা কোথা থেকে পেলেন মদন মিত্রর প্রাক্তন আত্মসহায়ক বাপি করিম? তাঁর এই বিপুল সম্পত্তির নেপথ্যে কোন প্রভাবশালী? সূত্র সন্ধানে সিবিআই। রাজর্ষি দত্তগুপ্ত ও সুমন ঘরাই, এবিপি আনন্দ, কলকাতা। বাপি করিমের পাশাপাশি উঠে এলো আরেকটা নাম, আসিফ খান। কোনো সন্দেহ নেই যে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত উচ্চ মহলে বিচরণ করতেন এই প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা। তার বাড়িতেও পৌঁছে গেল সিবিআই। কে এই আসিফ খান? কোথা থেকে তার রাজনৈতিক উত্থান? দেখুন। বৃহস্পতিবারই সারদা কেলেঙ্কারির তদন্তে প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খানের বাড়িতে হানা দেয় সিবিআই। 1.5 ঘন্টা ধরে প্রতিটি ঘর, প্রতিটি আলমারি তন্ন তন্ন করে দেখা হয়। কিন্তু শাসক দলের এই প্রাক্তন নেতার বাড়িতে কি খুঁজছে সিবিআই? সারদার সঙ্গে কি যোগ আসিফের? কে এই আসিফ? সূত্রের খবর, তৃণমূল তৈরির পর থেকেই সেখানে যাতায়াত ছিল আসিফ খানের। তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যানও ছিলেন তিনি। তৃণমূল ক্ষমতায় আসার পর তাঁরও পদোন্নতি হয়। উত্তরপ্রদেশে তৃণমূলের পর্যবেক্ষকের পদে বসানো হয় আসিফকে। তৃণমূলের এক সর্বভারতীয় নেতার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই আসিফ। সূত্রের খবর, সেই সর্বভারতীয় নেতার হাত ধরেই দলের অন্দরে তাঁর এই জেট গতিতে উত্থান। মাঝে একটি সংবাদপত্রও বের করেন তিনি। সূত্রের খবর, আসিফের জমি কেনাবেচা সংক্রান্ত একাধিক ব্যবসাও রয়েছে। তবে রাজনীতি ও কাজের বাইরেও নানা কাণ্ড কারখানার জন্য আসিফ যথেষ্ট পরিচিত। গত বছর 1 জুলাই বেগবাগানের এক নার্সিংহোমে ঢুকে চিকিৎসককে সপাটে কষান এই আসিফ। সেই ছবি ধরা পড়ে নার্সিংহোমের সিসিটিভি ক্যামেরাতেও। আসিফের বাড়িতে এখন কি খুঁজছে সিবিআই? তদন্তকারীদের বক্তব্য, সারদা এবং তৃণমূল উভয় দিকেই যোগাযোগ ছিল আসিফের। কোন কোন প্রভাবশালীর সঙ্গে সারদার যোগ ছিল সে বিষয়ে আসিফের কাছে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। পাশাপাশি সারদার টাকা 9-6-এর ব্যাপারেও সূত্র মিলতে পারে আসিফের কাছে। এইসব তথ্যের খোঁজেই আপাতত আসিফকে খুঁজে বেড়াচ্ছে সিবিআই। তবে তিনি এখনো অধরা। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ। মহিদুল, তোমার কাছে আমার প্রশ্নটা তদন্ত সংক্রান্ত না, একেবারে পুরোটাই রাজনৈতিক। 10-20 বছর পর লালু নীতিশ হাত ধরাধরি, এই ছবি 5 বছর আগে বিহারে কাউকে বললেও বলতো অবিশ্বাস্য। রাজনীতিতে চিরস্থায়ী শত্রু মিত্র হয় না, ওই ইংরেজি প্রবাদের মতো বিচিত্র শয্যাসঙ্গিনী রাজনীতি যোগান দেয়। আবার একটা জিনিস বললো যে রাজ্যসভায় মাইনরিটি, সেটা নিয়ে একসময় তথাগততাকেই আমি প্রশ্ন করেছিলাম যে এরপরও সিবিআই যথেষ্ট নিরপেক্ষভাবে তদন্ত চালাতে পারবে কিনা। বাই ইলেকশনে উত্তরাখণ্ড, বিহার একটা ধাক্কা এসেছে। জাতীয় রাজনীতির প্রয়োজনে সিবিআইয়ের ওপর নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার, এই অভিযোগ কিন্তু এই সরকারের পূর্ববর্তী সরকারগুলোর ওপর বারবার এসেছে। রাজনীতি সিবিআই তদন্তকে এবার নিয়ন্ত্রণ করতে পারে? সেটা সারা দেশ তাকিয়ে আছে। আজকের যে কেন্দ্র সরকার বিপুল সংখ্যার সিট নিয়ে তারা এসছে, প্রচুর মানুষ তাদের ভোট দিয়েছে। এইটা যদি একটা বলিষ্ঠ পদক্ষেপ, যদি আজকের কেন্দ্র সরকার নিরপেক্ষভাবে সিবিআই তদন্ত যাতে চলে, এইটা যদি এনশিওর করতে পারে, তাহলে আজকের কেন্দ্রের সরকারের কিন্তু একটা ক্রেডিবিলিটি বাড়বে, বিশ্বাসযোগ্যতা বাড়বে। আর যদি তারা দেশ এবং আদালত, মনে থাকবে সুপ্রিম কোর্টের রায়ে
কোর্ট মনিটরিং এর অপশনটা খুলে রাখা গেছে। হ্যাঁ, অর্থাৎ কেন্দ্র সরকার যদি এইটা এনশিওর করে যে নিরপেক্ষভাবে সিবিআইতে যদি রাজনীতি না করে, তারা যদি রাজ্যসভার কথা তারা না যদি ভাবে, তাহলে সেদিকে কিন্তু ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা তাদের ডেফিনেটলি বাড়বে। রাজনৈতিক লাভ আছে এখানে। এই রাজ্যে বিজেপি একটা উদীয়মান শক্তি। আমি ওখানেই আসছি যে এইবার যে রাজ্যে, অর্থাৎ ধরুন মহারাষ্ট্র কিংবা হরিয়ানা, আগামী দিনে বিহারে ওই নির্বাচন আছে, কিন্তু বিহারে বিজেপি একটা ফাইটে আছে, কিন্তু মহারাষ্ট্র হরিয়ানাতে বিজেপি একটু হয়তো অ্যাডভান্টেজ একটা জায়গায় আছে। ধরুন আগামী 2 বছরের যে নির্বাচনগুলো, বিধানসভার নির্বাচনগুলো, সেগুলোর মধ্যে যদি অন্তত বিজেপি কয়েকটা নির্বাচন যদি জেতেও, তাহলে সেখান থেকে কিন্তু রাজ্যসভাতে কিন্তু বিজেপির সংখ্যাটা আবার পরবর্তীতে বাড়তে পারে। ফলে লং টার্ম যেমন চিন্তাভাবনা বিজেপির থাকবে, তেমন আবার উল্টো দিকে আপনার কিছু শর্ট টার্ম চিন্তাভাবনা থাকবে। এবং এই দুটোর মধ্যে কিন্তু যে আগামী 2 বছর পরে যে বিলগুলো, সেগুলো গেলে বিলগুলোকে আমি 2 বছর পর্যন্ত ওয়েট করাবো, নাকি এখনই আমার বিলগুলো পাস করাতে হবে, তার জন্য আমার রাজ্যসভার আমার সাপোর্ট দরকার কিছু দলে, সেইটা কিন্তু বিজেপি নেতৃত্বকে ভাবতে হবে। কিন্তু এটাও ঠিক যে এই তদন্ত যদি নিরপেক্ষভাবে চালানো যায়, সিবিআইকে যদি ওপর থেকে কোনো রকমের চাপ যদি না দেয়, এবং সিবিআইকে সিবিআইয়ের মতো তদন্ত করতে যদি সেই স্বাধীনতা দেওয়া হয়, তাহলে বিজেপি সরকারের কিন্তু একটা নির্ভরযোগ্য, মানে বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। না, কিন্তু আরেকটাও তো তোমায় মনে করিয়ে দেবো, সেটা হচ্ছে স্বয়ং নরেন্দ্র মোদীর প্রাক নির্বাচনী একটা আশ্বাস ছিল, একেবারে জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে সারদায় নিরপেক্ষ তদন্ত, তার সঙ্গে মানে নির্বাচনী প্রতিশ্রুতি প্রায় বলা যায় অন্তত বাংলার। তার সঙ্গে তোমাদের চ্যানেল কেউ ইনফ্যাক্ট তোমাকে একটা সাক্ষাৎকারও দিয়েছিলেন, সেখানে বলেছেন সব থেকে গরিব মানুষরা হচ্ছে এর সঙ্গে মানে এর দ্বারা এফেক্টেড হয়েছেন। এটা যেমন একটা ঠিক, এবং এই স্টুডিওতে হচ্ছে বহুবার আলোচনা হয়েছে যে কত কত হতদরিদ্র মানুষ তারা এই সারদার এই চিটফান্ডের জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরকমও আমরা আলোচনা করেছি রাজনৈতিক অর্থনীতি, কেন এরকম চিটফান্ড হয়, এই সমস্ত। কিন্তু আমি এর সঙ্গে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, যে এত জিনিস নতুন করে উঠে আসছে, আমার এই নতুন করে আর কিছু বলার নেই, কারণ এই নিয়ে গত 1.5 বছর ধরে এই নিয়ে আলোচনা চলছে। হ্যাঁ, আমি একটা জিনিস জাস্ট আজকে রাখতে চাই সবার সামনে, সেটা হলো যে সত্যজিৎ রায় তার নিজের শেষ জীবনে একটা সিনেমা তিনি বানান, সেটা হচ্ছে শাখা প্রশাখা। সেই শাখা প্রশাখাতে একটা বাচ্চা ছেলে ডিঙ্গো, তাকে বলা হচ্ছে যখন এই খাওয়ার টেবিলে যখন দীপঙ্কর দে বলছে যে আমি রেস খেলি, এবং আমি খুব ওপেন, আমি রেস খেলি, তখন হারাধন বন্দ্যোপাধ্যায় তার বাবা বলছে, তখন ডিঙ্গো তো শিখে যাচ্ছে বাচ্চা ছেলে, সে তখন বলছে আমি রেস খেলবো, তখন হারাধন বন্দ্যোপাধ্যায় বলছে হ্যাঁ ডিঙ্গো বাবু রেস খেলবে। এই যে বাচ্চারা এখন থেকে শিখে যাচ্ছে যে ব্যাপারটা, এবং তারপর 2 নম্বর এই যে দাদুকে গিয়ে যখন সেই লাস্টে গিয়ে বলছে যে আমি জানি 1 নম্বরও জানি, আমি 2 নম্বরও জানি, তোমার কি দাদু আছে 3 নম্বর 4 নম্বর। এখন এই যে একটা মানে অপরাধ, দুর্নীতি, এই জায়গাগুলো যেটা স্বাভাবিকরণ হয়ে যাচ্ছে। এবং আপনি দেখুন ওই হারাধন বন্দ্যোপাধ্যায় তারপর শেষে রাত্রেবেলা খুব ভালো তিনি নিদ্রা তার গেলেন, তার স্ত্রী কিন্তু সারা রাত ঘুমননি, তিনি কাঁদছেন। তারপর সকালবেলা উঠে তিনি কিন্তু বললেন যে বাবা যেভাবে সততা বলতো সেই সততা নেই, জাস্ট নেই। উল্টো দিকে রঞ্জিত মল্লিকের ক্যারেক্টারটা ভাবুন, তিনি বলছেন যে মানে তিনি কি করবেন, কারণ তিনি একটা চাকরি ছেড়ে দিয়েছেন, এই একটা এমন একটা জায়গা। তারপর বলছে যে ওপরে একটুখানিও চিট ধরেনি আর ভেতরে পুরোটা ক্যান্সার। এখন এবার হারাধন বন্দ্যোপাধ্যায় তারপর আরেকটা সিনে কি বলছেন যে আমি যে চুরি করি ওটা সবাই মেনে নিয়েছে, ওটা নিয়ে আর লোকে কেউ আর চিন্তা ভাবনা করে না, কিন্তু আমি যদি কাউকে যদি একটা বিলিতি মদ যদি না খাওয়াতে পারি, তাহলে সেটা লোকে আমাকে স্টেটাস, অর্থাৎ ফেরারি গাড়ি না চড়তে যদি না পারি, তাহলে সেটা আমার কাছে খুব সমস্যাজনক একটা ব্যাপার হয়ে যায়, মানে স্টেটাসের একটা জায়গা। এখন এই যে দুর্নীতি যে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে ঢুকে গেছে, এবং কোনো মানে এত পদে পদে কম্প্রোমাইজ হচ্ছে, এবং এটার একটা স্বাভাবিকরণ হয়ে যাচ্ছে, অপরাধ দুর্বৃত্তায়নের একটা স্বাভাবিকরণ হয়ে যাচ্ছে। এবং এইটা যে সত্যজিৎ বাবু মানে 25 বছর আগে সেই সিনেমাটা বানিয়েছিলেন, প্রায় 24-25 বছর আগের সিনেমা, বাঙালির কাছে চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছেন, বাঙালির গালে একটা সপাটে চড় মেরেছিলেন, কিন্তু আমরা বাঙালিরা সেখান থেকে কিচ্ছু শিক্ষা গ্রহণ করতে পারি। এটাই হচ্ছে আমাদের আজকে সব থেকে দুঃখজনক ব্যাপার, এবং এটাই সমাজের কাছে এটা সব থেকে বড় একটা ব্যাপার। সেটা হচ্ছে এই সিবিআই বা এই ধরনের সংস্থাগুলোকে
একেবারে প্রত্যক্ষ দলীয় রাজনীতি মুক্ত করাটা সম্ভবত বিজেপির একটা রাজনৈতিক বাধ্যবাধকতাও বটে। তার কারণ হচ্ছে যে বিজেপির যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, বিশেষত কংগ্রেসের বিরুদ্ধে যখন তারা রাজনৈতিক আক্রমণটা চালিয়েছিল, তখন মূল ইস্যু ছিল দুর্নীতি, এবং সেই দুর্নীতি ঢাকার জন্য এই সংস্থাগুলোকে কাজে লাগানো হয়েছে, বা দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে রাখার জন্য এই সংস্থাকে ব্যবহার করা হয়েছে। নরেন্দ্র মোদী কিন্তু বারবার সেখানে, যেটা আমি একদম শেষের দিকে বলছিলাম, যে নরেন্দ্র মোদী কিন্তু এটা সবাইকে বলেছেন যেটা আমি করব, এই সংস্থাগুলোকে রাজনীতি মুক্ত করব। এখন যদি সংস্থাগুলো একদম প্রত্যক্ষভাবে দলীয় রাজনীতির মধ্যে আসে, আমার ধারণা, আমি নরেন্দ্র মোদীকে যতটুকু স্টাডি করেছি, তিনি বোধহয় এটা করবেন না। তার কারণ সিবিআই বা তার তদন্ত গুজরাট দাঙ্গার পরে কেমন হয়েছিল সেটা উনি নিজে কিছুটা ভুক্তভোগী। সে যেভাবে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছিল, বারবার মামলাগুলোকে রাজ্যের বাইরে নিয়ে চলে যাওয়া হয়েছে, বম্বেতে নিয়ে যাওয়া হয়েছে, এবং গোটা সর্বভারতীয় চ্যানেলে বা সংবাদপত্রে যেভাবে বিজেপি সরকারকে প্রায় শেষ করে দেওয়া হয়েছিল। তা এখান থেকে আমি একটা জিনিস শিক্ষা নিয়েছি, এই যে আমরা আলোচনা করছি না, এই হলো আমার মনে হয় আমাদের শেষ পর্যন্ত অপেক্ষা করাটা ভালো। কারণ আমরা প্রায় দেখেছি গভীর বিপাকে নরেন্দ্র মোদী, তাকে যেদিন 19 ঘন্টা জেরা করা হলো, পরের দিন আমি 5খানা কাগজ পড়েছিলাম এইটা পড়বো বলে, সব জায়গাতেই তিনি গভীর বিপাকে প্রায় গেল বলে। সেই নরেন্দ্র মোদী আপনি কি সাজেস্ট করেন যে সিবিআই তদন্ত হয়তো 3 বছর 3.5 বছর কনক্লুশনে পৌঁছলো, চার্জশিট দিল, ততদিন অবধি সংবাদ মাধ্যম রিপোর্ট করবে না, একেবারেই করবে না, স্পেকুলেশন চলবে, কিন্তু খবর তো স্পেকুলেশন চলবে, কিন্তু এই যে জুজুর মতো এই এলো ধরলো, এই ব্যাপার মনে হয় আলোচনা থেকে একটু দূরে রাখাটা ভালো, অবজেক্টিভ অ্যানালিসিসটাই ভালো। একটা কথা বলি, যে কোন মানুষের তৈরি প্রতিষ্ঠানই একেবারে সর্বাঙ্গ সুন্দর হতে পারে না। সিবিআই কে যদি সম্পূর্ণভাবে রাজনীতি মুক্ত করতে হয়, তাহলে আমেরিকাতে যেরকম এফবিআই এর যে জায়গাটা আছে সেরকম করতে হয় আর কি, বা ভারতবর্ষেও যে সিএজি আছে, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, সেটা সম্পূর্ণভাবে সরকারের বাইরে, অর্থাৎ সেটা কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল যিনি আছেন তিনি প্রধানমন্ত্রীর কাছেও দায়বদ্ধ নন। এই রকম ধরনের একটা জিনিস করা যেতে পারে, চেষ্টা তো চলে। বিনোদ রায়ের সাম্প্রতিক উক্তি তো দেখলেন, তাহলেও চলে। তাহলেও যে জিনিসটা মানে সেটা কন্ট্রোলার অডিটর জেনারেল পদে যিনি আছেন তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ খানিকটা ভূমিকা পালন করে, কিন্তু তা সত্ত্বেও বলা যেতে পারে যে কন্ট্রোলার অডিটর জেনারেল একেবারে সম্পূর্ণভাবে রাজনীতির বাইরে এবং সরকারের বাইরে। কিন্তু এর একটা অন্য দিক আছে আর কি, আমেরিকাতে যে এফবিআই আছে, এই এফবিআই এর মাথায় যে জে এডগার হুভার ছিলেন, একাধিকবার এই অভিযোগ উঠেছে যে জে এডগার হুভার একটা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যারা, তাদের ওপর একটা সুপার গভর্নমেন্ট হয়ে গেছেন, এবং এ নিয়ে একটা বইও লেখা হয়েছিল আর ডকুমেন্ট বলে, যেটা জে এডগার হুভারকে ব্যঙ্গ করে বা তার উপরে তির্যকভাবে লেখা হয়েছিল। অতএব এই জিনিসটা যদি সিবিআই যে ধরনের তদন্ত করতে পারে, সেই রকম একটা সংস্থাকে যদি সম্পূর্ণভাবে নির্বাচিত প্রতিনিধিদের আওতার বাইরে নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু পাশাপাশি তথাকথিত আপনি মানবেন যে নির্বাচিত প্রতিনিধিরা তাদের তদন্তে যাতে প্রভাব সৃষ্টি না করতে পারে এবং তাদের প্রভাবিত করে তদন্তের গতিরোধ না করতে পারে, সেই দিকটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমি বলছি তো, আমি যেটা বলছি যে সেটাই এখন বিশেষ করে নজরে পড়ছে, সেটাই এখন বিশেষ করে। আমি শুধু বিমল বাবুকে মনে করিয়ে দেবো যে 2G বা কোলগেট দুটো কেলেঙ্কারির ক্ষেত্রেই কিন্তু সংবাদ মাধ্যমের রিপোর্ট অত্যন্ত বড় ভূমিকা, ইনফ্যাক্ট শুধু ওটা কেন, আরো অনেক মামলা সেটা সংবাদ মাধ্যমের জন্যই আবার উঠেছিল, নইলে দামাদাপা পড়ে গিয়েছিল। সংবাদ মাধ্যমের ভূমিকা অস্বীকার করছি না, কিন্তু সংবাদ মাধ্যমে বা আমরা অনেকে যারা যেভাবে প্রায় জুজুর মতো ভয় দেখাই, সেটাও বন্ধ হওয়া দরকার। হাস্যকর ব্যাপার কিন্তু এখানে আবার অন্য ব্যাপার আছে, একটা ব্যাপার আছে। আমার সুজনদার কথা শুনে শুধু একটা, ওনারা সিবিআই ছিল প্রাণবোমরা, শব্দটা না বললে দিন শুরু হতো না। এখন সিবিআই হচ্ছে জুজু,
কারণ ভূতের ভয় দেখছে। না, কেন সেই ভূতের ভয় তো আপনাদেরও ছিল, ভূতের সেটা ভয় আপনাদেরও ছিল। না, আমাদের আপনাদের দেখাবো যে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি, এই দুটি সরকারি সংস্থার একেবারে শীর্ষস্থানে এবং ওয়েবসাইটে প্রাক্তন পুলিশ কর্তা রজত মজুমদারের নাম রয়েছে। সিবিআই তদন্তে তাকে ডাকার পরও, বারবার জেরার পরও কি করে নাম থাকতে পারে সেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সারদা কেলেঙ্কারিতে ইডির জেরার মুখে আগেই পড়েছিলেন। সম্প্রতি সিবিআইও তাঁকে নিজেদের অফিসে ডেকে সারদা কর্তা সুদীপ্ত সেনের মুখোমুখি বসিয়ে জেরা করে। এহেন তৃণমূল নেতা তথা প্রাক্তন পুলিশ কর্তার নাম কিন্তু এখনো রয়েছে সরকারি দুই সংস্থা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম ও পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের ওয়েবসাইটে। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের ওয়েবসাইটের বোর্ড অব ডিরেক্টরসে যাঁদের নাম রয়েছে তাদের মধ্যে অন্যতম সারদা কাণ্ডে যাঁকে জেরা করেছে সিবিআই সেই রজত মজুমদার। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের মতো সরকারি সংস্থা ওয়েবসাইটেও এখনো জলজল করছে রজতের নাম। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের তরফে বীরভূম জেলা পর্যবেক্ষক ছিলেন রজত মজুমদার। তৃণমূলের এক সর্বভারতীয় নেতার অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। পঞ্চায়েত ভোটের সময় থেকে লোকসভা ভোট পর্যন্ত কলকাতায় তৃণমূল ভবনে তার অবাধ যাতায়াত ছিল। এমনকি লোকসভা নির্বাচনে রজত মজুমদার তৃণমূল প্রার্থী হতে পারেন এমন জল্পনাও শোনা গিয়েছিল। যদিও শেষমেশ প্রার্থী হননি তিনি। সারদা কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই এই কেলেঙ্কারির সঙ্গে নাম জড়ায় তৃণমূল ঘনিষ্ঠ এই প্রাক্তন পুলিশ কর্তার। সিবিআই সূত্র খবর, সারদা গোষ্ঠীর কাছ থেকে প্রায় 10 লক্ষ টাকা বেতন নিতেন তিনি। এখানেই অনেকে প্রশ্ন তুলছেন, তাদের বক্তব্য যার নাম সারদা কাণ্ডে প্রায় প্রথম থেকে উঠে এসেছে সেই রজত মজুমদার কিভাবে এখনো সরকারি দুটি সংস্থার অন্যতম ডিরেক্টর থাকতে পারেন? তৃণমূল নেতা বলেই কি সাত খুন মাফ? প্রশ্ন বিরোধীদের। এবিপি আনন্দ। না, আমি যেটা বলতে চাইছিলাম যে বর্তমানে একটা কেন্দ্রের সরকার এসেছে, সংখ্যাধিক্য তাদের কাছে রয়েছে, দুর্নীতি দমন তারা করবেন বলে ঘোষণা করেছেন। এখানে নরেন্দ্র মোদী নাকি করবেন সেটা আলোচনা হলো। লোকপাল আইন পাশ হয়েছে, তো কংগ্রেসের সরকার লোকপাল আইন পাশ করেছে। অনেক বিস্তর আলোচনা হয়েছে, দীর্ঘ বহু বছর পরে হয়েছে, বিস্তর জল ঘোলা হয়েছে, কিন্তু একটা লোকপাল আইন পাশ হয়েছে। কেন আজকে এই নতুন সরকার এই লোকপাল আইনকে ক্রিয়ান্বিত করবার জন্য প্রচেষ্টা গ্রহণ করছে না? এক। দ্বিতীয়ত, যখন পাশ হলো তখনই ক্রিয়ান্বয়ন হলো না কেন? সেটা অনেক পরে হয়েছে। আপনি ভালো করে জানেন। আপনি এখন কেন করছেন না? আপনি এখন কেন করছেন না? পরশুদিন সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট না অবজারভেশন দিয়েছে, সিগনিফিকেন্ট অবজারভেশন। তখন তৃণমূল সিগনিফিকেন্ট অবজারভেশনটা হচ্ছে, যেটা আমাদের দলের ক্ষেত্রেও প্রযোজ্য, এটা বিজেপির ক্ষেত্রে প্রযোজ্য, সবার ক্ষেত্রে প্রযোজ্য। সরাসরি প্রশ্ন রেখেছেন যে রাজ্যে এবং কেন্দ্রে মন্ত্রিসভায় যারা আছেন তাদের বিরুদ্ধে যদি চার্জশিটের হয়ে থাকেন, তাদের বিরুদ্ধে যদি কেস আছে, ক্রিমিনাল কেস আছে, তাহলে প্রধানমন্ত্রীর বিবেচনার উপর এবং মুখ্যমন্ত্রীদের বিবেচনার উপর ছেড়ে দিয়েছেন যে তাদেরকে কি মন্ত্রিসভায় রাখা উচিত হবে কিনা। যে প্রধানমন্ত্রী আমরা পেয়েছি বর্তমানে, প্রত্যেকটা বিষয়ে আর কি কথা বলেন, একটা কথা বলেনি। এত বড় একটা অবজারভেশন সুপ্রিম কোর্ট, একটা কথা স্পিকটি নট হয়ে গেছেন নরেন্দ্র মোদী। এই জিনিসটা আমার মনে হলো, যেহেতু প্রসঙ্গটা এসছে, তাই জন্য এটাকে রাখাটা প্রয়োজনীয়তা ছিল। না, যে কথাটা বলেছেন সেটা প্রকাশবাবু ভুলে গেছেন। সেটা হচ্ছে না খাওঙ্গা না কিসি কো খানে দুঙ্গা। এই কথাটা প্রকাশবাবু ভুলে যাবেন না যেন। এর সঙ্গে তাহলে আমাকে অনেক কিছু বলতে হয়, রাজনাথ সিং নিয়ে আলোচনা করতে হয়। দিল্লি পুলিশের রিক্রুটমেন্টে কি হয়েছে? দিল্লি পুলিশের রিক্রুটমেন্টে কি হয়েছে? রাজনাথ সিং কোন রিউমারকে ফাইট করছে? আজকে ভারতবর্ষের হোম মিনিস্টার ইজ আন্ডার অ্যাটাক। ভারতবর্ষের হোম মিনিস্টার ইজ আন্ডার অ্যাটাক। 2 বিলিয়ন ডলার দেখানো হয়েছিল। আমার যেটা মনে হয়, এই যে ঘটনাটা, এটাকে একটা শুধু দুর্নীতি বলে ছেড়ে দেওয়াটা ঠিক হচ্ছে না। সারদা অথবা চিটফান্ড কেলেঙ্কারি মাচ মাচ মোর দ্যান দ্যাট। এটা অর্গানাইজড ক্রাইম, একটা অর্গানাইজড ক্রাইম যেখানে রাজনীতির কারা যুক্ত হয়ে আছেন খুঁজে বার করতেই হবে, অন্য কারা যুক্ত আছেন তাও খুঁজে বার করতে হবে। কিন্তু এট দি এন্ড অফ দি ডে এ রাজ্যের অথবা রাজ্যের বাইরের লক্ষ লক্ষ গরিব মানুষ তাকে লুট করা হলো।
সেই যারা লুট করলো তারা জানতো না যে তার চাইতেও বড় লুঠেরারা এ রাজ্যের পরিচালক। শ্যাম মুখার্জি পদহোক আর প্রসাদক পদহোক আর প্রসাদক শ্যাম মুখার্জি যারা চিট করলো লোককে, তাকে ফার্দার বরঞ্চ চিট করিয়ে দিল কম দামের মাল বেশি দামে বেচে দিয়ে। আমি শেষ করি, ভাবতে পারছেন আপনি পিয়ালি মুখার্জি কোথায়, তার সুইসাইড নোট কোথায় গেল? ভাবতে পারছেন? রজত মজুমদার তো কথা আসছে, এটা কি শুধু দুর্নীতি? অর্গানাইজ ক্রাইম। যে লোকটা চাকুরির জীবনে কখনো যা মাইনে পেত না, চাকরি চলে যাওয়ার পর 10 লক্ষ টাকা মাসে তার বেতন, 10 লক্ষ টাকা মাসে বেতন। আমার খারাপ লাগছে এই ক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর নাম আসছে, আদারওয়াইজ খুব ভালো ট্যাক্স পেয়ার। রীনাদির নাম আসছে, অপর্ণা সেন, আদারওয়াইজ এটা হবার কথা না, কিন্তু এদের নামও জড়িয়ে যাচ্ছে। আমি মনে করি না এরা আর ওরা এক জিনিস, আমি মনে করি না। কিন্তু আলটিমেটলি এই কথাটা থাকবে যে গরিব মানুষের টাকা ঝেড়ে সারদা আরেকটা নাম। আমার সময় শেষ, আমি শেষে শুধু এইটা বলবো যে সিবিআই যেভাবে তদন্ত করছে, কোনোভাবে সেই তদন্তের গতিরোধ যেন না হয়। অন্তত এ দেশের ব্যবস্থা সিবিআইকে একটা নিরপেক্ষ তদন্ত করে মানুষের সামনে সেই তদন্তে কি বেরিয়ে এলো তা একেবারে স্বচ্ছতার সঙ্গে রাখার পরিস্থিতি যেন বজায় থাকে। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করব। পাশাপাশি আমরা উদ্বিগ্ন যেভাবে একের পর এক বড় সংস্থা আরবিআই বা সেবি বা সিবিআইয়ের একাংশের নাম উঠে এসেছে এই তদন্তে, এবং সেই আশাটাও যথেষ্ট ইতিবাচক, কোনো সন্দেহ নেই। একটি কেন্দ্রীয় সংস্থা, তারা এখানে কোনো বিচ্ছিন্নভাবে দুর্নীতি হলে তাও প্রকাশ্যে আনছে। এই ইতিবাচক সুর দিয়ে আজকের এই অনুষ্ঠান